সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসসিবির ৫৪ জন গ্রাহক প্রতারণার শিকার। তাদের ক্রেডিট কার্ড থেকে প্রায় ২৭ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতারক চক্র অত্যন্ত সংগঠিতভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস ব্যবহার করে এই অর্থ হাতিয়ে নেয়। প্রতারকরা ব্যাংকের ক্রেডিট কার্ডের অ্যাড মানি অপশনকে লক্ষ্যবস্তু করে। প্রতিটি কার্ড থেকে গড়ে প্রায় ৫০,০০০ টাকা করে বিভিন্ন বিকাশ ও নগদ অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরবর্তীতে দ্রুত এসব এমএফএস অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করা হয়। গ্রাহকরা অভিযোগ করেছেন, তারা কখনোই এসব লেনদেনের অনুমোদন দেননি এবং কোনো ওটিপি শেয়ার করেননি। গ্রাহকের অভিযোগ পাওয়ার পর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাড মানি সেবা অস্থায়ীভাবে বন্ধ করে দেয়। ব্যাংক জানিয়েছে, তাদের প্রযুক্তিগত সিস্টেমে সরাসরি কোনো দুর্বলতা খুঁজে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে, এটি একটি পেশাদার প্রতারক চক্রের কাজ। বাংলাদেশ ব্যাংক এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তকারীরা ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর কার্যপ্রণালী খতিয়ে দেখছেন। ভুক্তভোগী গ্রাহকদের ক্ষতিপূরণ এবং প্রতারক চক্র শনাক্তে কাজ চলছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রতারকরা গ্রাহকের মোবাইল ডিভাইস বা সিম কার্ডে প্রবেশাধিকার নিয়ে থাকতে পারে। অনেক ক্ষেত্রে ফিশিং অ্যাপ বা ভুয়া কলের মাধ্যমে ওটিপি সংগ্রহের ঘটনাও ঘটে। গ্রাহকদের উচিত অপরিচিত লিঙ্ক বা অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকা এবং সন্দেহজনক ফোন কল বা মেসেজে কোনো তথ্য না দেয়া। ব্যাংকের প্রদত্ত অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে কার্ড ব্যবহার না করা, ওটিপি বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা, এমএফএস অ্যাকাউন্টে অননুমোদিত টাকা জমা হলে দ্রুত রিপোর্ট করা, নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড লেনদেন চেক করা। বাংলাদেশে অনলাইন ব্যাংকিং ও এমএফএস ব্যবহারের হার দ্রুত বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও সাইবার অপরাধ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের জোরালো বার্তা মিলেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্বনেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শুক্রবার নিউ ইয়র্কের এক হোটেল সুইটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গার। বৈঠকে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তালিকায় ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার বরিস তাদিচ, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডিও। বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৬ বছরের অব্যবস্থাপনা ও দুর্নীতির পর দেশটি এখন বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তবে তারা আশ্বাস দেন, নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন, এটি একটি অসাধারণ অর্জন। আর জর্জটাউন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলানি ভেরভির জানান, শিগগিরই তারা বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে। এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরেগেলদিন বলেন, আপনারা যদি আমাদের প্রয়োজন মনে করেন, আমরা পাশে আছি। অধ্যাপক ইউনূস বৈঠকে বিশ্ব নেতাদের এই সমর্থনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকটা দলের উচিত আগামীর জেন জি বলেন, নতুন যারা ভোটার হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে, বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে, মহিলাদের অধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব, আমরা ব্যবস্থা করব। কারণ আমি চাকরি দেব, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে, আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করে এই কথাগুলো বলছে। আমি তো বলবো আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসে কিভাবে দেব, সেই কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরেছি। তার আগে কিন্তু আমরা বলিনি। এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো।
আমরা কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে 1 কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরব, এই কাজগুলো আমরা করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি, নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব, এটার অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা হোমওয়ার্ক করেছি। করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে, ফাইন্যান্সিয়াল সেক্টর কি হবে, আমাদের বিনিয়োগ কিভাবে হবে, দেশি বিনিয়োগ কি হবে, বিদেশি বিনিয়োগ কিভাবে হবে, এটাও আমরা কাজ করেছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে দেশের বাইরে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি। কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন, এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন আপনাকে একটি কম সময়ের মধ্যে 100 days 180 days আজকাল তো যে এটা গ্লোবালি এগুলো কতগুলো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে ডে 1 থেকে যদি পারফর্ম করতে হয় আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল রাজনৈতিক দলের করা উচিত এটা, এই প্রস্তুতি নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে। তা আমরা তো জনগণের যে বাংলাদেশের বিগত 15-16 বছরের মানুষের আজকে ব্যবসাকে, তুমি যেটা বলেছে বিএনপি স্লোগান কি, শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে তো চলবে না, আপনি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড ইকুয়াল অ্যাক্সেস পাবে, অর্থনীতিতে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে পেতে হবে, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেই নাগরিক অধিকার আমাকে নিশ্চিত করতে হবে। সো গণতন্ত্রায়ন অর্থ শুধুমাত্র রাজনীতিতে করলে চলবে না, আপনাকে অর্থনীতিতে করতে হবে। আমরা একটু আগে আমি একটা স্পোর্টসের প্রোগ্রামে একটা সুইমিং কম্পিটিশন থেকে আসতেছি, আমি ওখানে দেখলাম প্রচুর জনসমাগম। ওই যে সুইমিং কম্পিটিশন আমাদের ঢাকা উত্তর বিএনপি নর্থে করেছিল, জিয়া রহমান সাহেবের মাজারের সামনে যে লেকটা আছে ওখানে, ওটাকে পরিষ্কার করা হয়েছে। কম্পিটিশন বিউটিফুল প্রোগ্রাম এবং ওখানে অনেক তরুণ অংশগ্রহণ করছে। তা আমি ওখানে বললাম স্পোর্টসকে গণতান্ত্রায়ন করতে হবে। স্পোর্টস যাতে কোনো কুক্ষিগত কোনো কিছু লোকের হাতে আপনি দেখেছেন, এখানে স্পোর্টসটাকেও কিন্তু নিজেদের মতো করেছে, যে জন্য আমাদের যে সম্ভাবনা আছে সেটা আমরা করতে পারি। প্রত্যেকটি বিষয়ের মধ্যে আপনি গণতন্ত্র খালি ভোট নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবেন আর বাকি বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো অধিকার থাকবে না, এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ চায় না। প্রত্যেকটি সেক্টরকে গণতান্ত্রিক করতে হবে, বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সুতরাং আমরা এই মেসেজগুলো দিচ্ছি। আজকে বাংলাদেশের মানুষ তার নিজের জন্য, তার নিজের পরিবার কিভাবে চলবে, তার ছেলে মেয়ের লেখাপড়া কি হবে, তার স্বাস্থ্য সেবা কিভাবে হবে, তার চাকরি পাবে কিনা, ব্যবসা করতে পারবে কিনা, তার অ্যাক্সেস থাকবে কিনা, ঋণ, বাংলাদেশের ঋণ কি কিছু মানুষের হাতে থাকবে নাকি সাধারণ মানুষের সকলের অধিকার থাকবে, এই বিষয়গুলো আজকে তরুণ ইয়াং জেনারেশন সবার জন্য এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। আমরা এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার জনগণের কাছে। এটাই আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। পুরো সাইকেল যাতে ডেমোক্রেটিক সাইকেল না হয়, আপনি শুধুমাত্র নির্বাচিত একটা সরকার হলে বাংলাদেশে গণতন্ত্র কাজ করবে না। বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারবে, তারা অংশীদার হতে পারবে, তারা এটার পার্ট হতে হবে। আমি বিএনপি করছি, এখন বর্তমানে জামাতি করি। আমরা চাই ভালো একটা দেশ, ভালো একটা মানুষ, যাতে সে মানুষের ধর্ম কষ্ট বুঝে। এবারকার সুষ্ঠুভাবেই হবে এবং যেই দল দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে তারাই
দেশে আর কি দেশের কাজ করে আর কি সঠিকভাবে তারাই পাস হবে। যারা মন থেকে চায় আর কি যে দেশের মানুষ এবং দেশের জন্য করবে তারা অবশ্যই। কোন দল আসলে দেশের জন্য লাভ হবে? দল তো সে জামাতি দেখা গেছে বিএনপি, ওখানে তো বর্তমানে এই দুইটাই আছে, আর একটা তো নাম মুচ্চাই গেছে গা, যেটা মুচ্চা গেছে এটা নিচেই থাক, আর যেটা সামনে আসতে আসছে সেটাই আমরা চাই যাতে ভালোভাবে নির্বাচন হয়, মানুষ দেশে এবং মানুষের জন্য কাজ করে তারাই আমরা চাই। দল আমার পছন্দ মতন কোনো দল আমি আজ পর্যন্ত পাই নাই, আমার জীবনে কোনোদিন আমি কোনোদিন ভোটও দিই নাই, ভোট কেন্দ্রে যাই ভোট দিতে পারি নাই কোনোদিন। তাইলে আশা করি এবারকার সবাই তারা সুষ্ঠুভাবে ভোট দিবে এবং ভোট দেওয়ার পরে তারা সুষ্ঠুভাবে নির্বাচন হবে। দুই যে ভালো কাজ করার জন্য ভালো মন নিয়ে তারা বুঝছা তাহলে অবশ্যই তারা জয়ী হবে, আর যদি ভিতরে তাদের ভিতরে শয়তানি থাকে তা তারা কোনো দিন জয়ী হইতে পারবে না। দেশের জন্য করতে চায় অবশ্যই আসবে, আর যদি দেশের মানুষ আবার দেশকে তারা নিচে ডুবাই দিতে চায় তা তারা কোনোদিন পারবে না। আমরা চাই ভালো একটা দেশ, ভালো একটা মানুষ, যাতে সে মানুষের ধর্ম কষ্ট বুঝে, আমরা সে একটা লোক চাই দেশের জন্য। শেখ হাসিনা সরকার ছিল, মানুষের তো সত্য থাকতো, তাহলে তাদের পলানি লাগে না, তারা দেশেই থাকতে পারতো। তারা মনে হয়তো তারা ওইভাবে পারে নাই, এইভাবে তাদেরকে পলা যেতে হয়েছে। তা আমাদের দুইটা দল আছে এখন বর্তমানে, যেই দুইটা দলের মধ্যে যারা মানুষ এবং মানুষের কাজের জন্য দেশের কাজের জন্য করবে তারাই ফাঁস হবে, মন থেকে ইনশাল্লাহ। আমি বিএনপি করছি, এখন বর্তমানে জামাতি করি। সরকার গঠন আমি সবাইকে দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, কিন্তু জামাতকে আমি দেখলাম না। কথা তো বলে সবাই, কিন্তু ভালো কয়জনে করে? কথা তো বলার মতন বলে কি ঠিকই, কিন্তু এই ভোটের আগে এটা করব ওটা করব এটা করব, কিন্তু পরে দেখা যায় ইলেকশনের পরে আর নাই, খুঁজে পাওয়া যায় না তাদেরকে। এখন যে বর্তমান যে দেশে নৈরাজ্য শুরু হয়েছে, এখন মনে করেন যে দেশে যে শান্তি শৃঙ্খলাতে আনতে চায়, আমার যেটা মনে করে যে জামাতি যদি হয় তা মনে করে যে 100তে 100 অবশ্যই দেশ কন্ট্রোলে আসবে। বিএনপিও দেখছি আমি তো বিএনপি যেমন আমার বয়স 1998 থেকে 2001 সালে যখন আমি ছিলাম, আমি যেখানে থাকছি কাজকর্ম করছি সেখানেও আমি দেখছি যে দেশের জন্য যে কে কতটা করছে সেটা তো পাবলিক অবশ্যই জানে। পাবলিক জানে না, জানে, সে দেশের মানুষও জানে, পাবলিক জানে, পুরা বাংলাদেশের মানুষও জানে যে কে কীরকম করছে। আর আওয়ামী লীগ করলো না বিএনপি করলো না জামাত করলো না জাতীয় পার্টি করলো। আর আমার কথা, বাংলাদেশে যত এখন আছে মানুষ সচেতন, আর মানুষ হচ্ছে সচেতন, মানুষ যেটা ভাববে যেটা দিবে সেই হিসাব করেই সুষ্ঠু নির্বাচনটা সুষ্ঠুই হবে এবারকার, যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূস যে পজিশনটা নিছে, যত সেনাবাহিনী, আনসার, পুলিশ, র্যাব বিভিন্ন ইয়েতে সংগঠন করছে, যেহেতু এখন বর্তমান বাংলাদেশে নিরাপত্তার ভিতরে আছে, আমি মনে করি যে সামনে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচনটাই হবে। ওটা তো কারো বাবার সম্পদ না, ওটা তো শেখ মুজিবের সম্পদ, ওটা শেখ মুজিবের বাবার টাকার গড়া। 32-এর বাড়ির উপরে তো কারো কোনো ক্ষোভ থাকার কথা না, ওটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো কেন ধ্বংস করলো? এই বিচার চাই আমরা। আমার ভোটটা আমি দেবো, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে আমার ভোট কেন্দ্রে আমি যদিও যাই, গেলে আমার ভোট তো আমি কাউকে দেবো না। আমার ভোট আমি প্রয়োজনে আমার ভোট দিয়ে আমি আবার নৌকা বানাবো। আমি নৌকায় ভোট দিতে পারবো না, আমি ভোটের ব্যালট পেপার দিয়ে আবার নৌকা বানাবো, নৌকা বানিয়ে সেই নৌকার উপরে ছেড়ে দেবো, তবু আমার ভোট আমি কাউকে দেবো না। কারণ আমি না, আমার বংশগতভাবে আমরা আওয়ামী লীগ করে আসছি, আমার ফ্যামিলিটা আওয়ামী লীগের। শুধু আমার ফ্যামিলি না, কারণ এই যে আমি এই ঢাকা শহরে 96 সাল থেকে নির্বাচন দেখে আসছি, 96 থেকে পরিস্থিতি দেখে আসছি যে কি হইতেছে। 96-তে একতরফা নির্বাচন করেছিল বিএনপি সরকার, 90 দিনের মাথায় তাদের পতন হইতে হয়েছে। বিএনপির আমলে 50 টাকার নোট কেউ পকেটে নিয়ে হাঁটতে পারে নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই, রাস্তার থেকে থাবা দিয়ে নিয়ে গেছে। আমার চোখে দেখা, আমার পকেট থেকে আমি 50 টাকার নোট পকেটের উপরে নিয়ে যাইতেছি সাদা শার্ট গায়ে, সেই টাকা সহ আমাকে থাপড়াইয়ে টাকা নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সাধারণ জনগণ হিসাব মিলিয়ে দেখেন, শতকরা 60% লোক এখনও আওয়ামী লীগের ভোটার আছে। ওটা তো কারো বাবার সম্পদ না, ওটা তো শেখ মুজিবের সম্পদ, ওটা শেখ মুজিব করে গেছে, ওটা তো আর শেখ হাসিনা করে নাই। ওটা শেখ মুজিবের বাবার টাকার গড়া, ওটা তো নাহিদ ইসলামের বাবার টাকার না, ওটা ইউনূসের বাবার টাকার না। ওটা কেন ভাঙবে ওরা? 32-এর বাড়ির উপরে তো কারো কোনো ক্ষোভ থাকার কথা না,
32 তো একটা সাধারণ জাদুঘর, ওটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো কেন ধ্বংস করলো? শুধু 32 নম্বরের বাড়ি কেন? এই আপনারা দেখেন, এই যে বিভিন্ন সেতুর টোল প্লাজাগুলা, বিভিন্ন ফ্লাইওভারের টোল প্লাজাগুলো, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো কেন ধ্বংস করলো? গণভবন তো কারো বাবার সম্পদ ছিল না, ওটা শেখ হাসিনার বাবারও নয়, খালেদা জিয়ার বাবারও নয়, ডক্টর ইউনূসের বাবারও নয়, নাহিদ ইসলামের বাবারও নয়, ওটা তো আমাদের সম্পদ। আজকে গণভবনের পিছিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় হইতেছে কেন? সে টাকাগুলো কি নাহিদের বাবাই দেবে না ডক্টর ইউনূসের বাবা দেবে? টাকাগুলো কোত্থেকে আসতেছে? আপনার আমার সাধারণ জনগণের পকেট থেকে আসতেছে। এগুলো কেন নষ্ট করলো? এই বিচার চাই আমরা। আবার এক অলি সাহেব বলছে যে 32 নম্বরের বাড়ি এক একটা ইট ভাঙলে নাকি সে এক একটা জান্নাতের টিকিট দেবে। তোর বাপের জান্নাতের টিকিট, এটা 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি। অলি কোন দলের জানি না, তুই যে অলির হস, তুই যে দলের হস, তোরা যদি কোনোদিন রাস্তায় পাই, তাই রাস্তায় পিটাই একদম রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দেবো, তাতে যা হয় হবে। দৈনিক বার্তাকে কেন্দ্র করে শিল্প সাহিত্য যে জগৎ, সে জগৎটা রাজশাহীতে গড়ে উঠলো। আপনারা বিশ্বাস করেন যে পাড়ায় পাড়ায় এত মানে গানের স্কুল ছিল। গণমাধ্যম অনেক নিপীড়নের মধ্যেও সে তার কণ্ঠস্বর ক্ষীণ হলেও সেই ক্ষীণ কণ্ঠস্বরের মধ্যেও সত্য কথা বলার একটা মানে জায়গা থাকে, একটা স্পেস থাকে। সেই স্পেসটাও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সারাদিন বন্দনা করতে কেউ কেউ বাধ্য হয়েছেন, এবং কিছু মিডিয়া তারা মানে মিডিয়া তৈরি করার জন্য, ব্যবসাকে ধরে রাখার জন্য কিছু মিডিয়া তৈরি করে ফ্যাসিবাদের গুণকীর্তন করে গেছেন। দুই একটা আমি নিশ্চয়ই গণতন্ত্রের জন্য লড়াই করা লোক। আমি 1984 সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, যে ওনারা জানেন, একবারে রাইফেলের গুলি, মানে এটা শর্টগানের গুলি না, রাইফেলের গুলি খাওয়া মানুষ একবারে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি, কখনো করবো না। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ্য দালালি করেছেন এমনভাবে, এবং প্রতিটি ঘটনা প্রতিটি গুণকে সাফাই গিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে। সেই মিডিয়ার কি মানে থাকা উচিত? হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন, যে মিডিয়া ছিল মানে হিটলারের গুণকীর্তনের জন্য, পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হলো, সেই মিডিয়াকে কি আর কোনো প্রাধান্য দেওয়া হয়েছে? সেই মিডিয়াকে চালু রাখা হয়েছে? ফ্যাসিবাদের ইটালিতে এবং নাৎসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সব ক্ষেত্রে সোশ্যালিস্টদের, ডেমোক্র্যাটদের, সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা স্বাধীনভাবে চলেছে। কিন্তু যে ফ্যাসিজম নির্দ্বিধায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ফেলতে পারে, তার কোনো অবশিষ্টাংশ থাকা, তার কোনো রেসিডিউ থাকা, এটা একেবারেই অন্যটা মুছে ফেলে দেওয়া দরকার। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বিং করতে, আপনাকে গত পরশু দিনের আপনার পত্রিকা দেখুন, যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বোম্বিং করার উপর পরামর্শ দিচ্ছেন। এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক, তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যাবে। এরাও তো এই দেশের লোক, যাদের মনোবৃত্তি এরকম, তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে, সেই মিডিয়া কি থাকা উচিত? সেটা কি বন্ধ করে দেওয়া উচিত না? তুই একটা মিডিয়া 71 সহ এরকম কয়েকটা মিডিয়া দিন রাত ওই সময় যে জঙ্গিবাদ করে গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নানা ধরনের তকমা, নানা ধরনের মানে কি বলে বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। তাহলে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদের পক্ষে যারা সাফাই গিয়েছেন, এবং প্রতিটি হত্যাকাণ্ডকে যে সরকারের দিক থেকে যেটা ঘটনা হয়েছে, তারা এটাকে নানা ধরনের বয়ান তৈরি করেছেন যে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছিল, এরা দেশের নাশকতা করছে। আর কেউ শিহরিত হয়নি যে ওই বাচ্চা ছেলে মুগ্ধ পানি লাগবে বলে সহকর্মীদের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে যখন হত্যা করছে, এটার জন্য কোনো মিডিয়ার যে সংবাদ পাঠিকা বা উপস্থাপিকা সেটাকে আরও বেশি করে বলছে যে এরা সব জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা যে তারা একটা বানোয়াট নাটক করছে, সেটাও কদিন আগে যে অডিও মানে প্রকাশিত হয়েছে যে হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন, যেটা পত্রিকা এসছে, সে বলছে যে এটাকে জঙ্গি নাটকের
জঙ্গির একটা তকমা দেওয়া যায় কিনা সেটা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে, যে তারা যে এর মধ্যে যত মানে জঙ্গি ধরেছে, জঙ্গির ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কাজ করেছে, পুলিশকে দিয়ে বাড়ি রেড করেছে, গুলি করে মেরে ফেলেছে ওখানে, তাহলে এখন এটা প্রমাণিত হচ্ছে যে সমস্ত কিছু শেখ হাসিনার এটা নাটক ছিল। জঙ্গির নামে সে গণতান্ত্রিক শক্তিকে দমন করার বিভিন্ন বার্তা দিয়েছে তাদেরকে হত্যা করে। এবং আমরা সরকারি পত্রিকা কি বলে যে ওই সময় দৈনিক বাংলার মতো এটা তো সরকারি পত্রিকা, সেখানে যদি নির্মল সেন লিখতে পারে এলাস আমরা রাখবো কোথায়, না কি এলাস আমরা রাখবো কোথায়, শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী, তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়, তাহলে কি মানে বিবেকবান সাংবাদিকরা সেদিন কাজ করেছে, অথচ সরকারি পত্রিকা ওইটা। তারপর সে লিখতে দ্বিধা করেনি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। শেখ মুজিবের সেই দুর্দণ্ড বাকশালী শাসনকে কাঁপিয়ে দিয়েছে একটিমাত্র হেডলাইন। আমরা সেই মিডিয়ার দিকে ফিরে যেতে চাই, সেই কাণ্ডগণ সম্পন্ন যে শাসক নিষ্ঠুর হবে, যে শাসক তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য নিজের দেশের সন্তানকে নির্বিচারে হত্যা করতে পারে, তার বিরুদ্ধে যে মিডিয়া, যে গণমাধ্যম, যে সাংবাদিক লিখবে সেই হচ্ছে বিবেকবান সাংবাদিক। সংস্কার, বিচার এবং নির্বাচন, আমরা শুরু থেকে বলে আসছি যে এই তিনটা বিষয় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সরকার সবসময় আমাদেরকে সংস্কারের গল্প শুনিয়েছে, স্বপ্ন দেখিয়েছে এবং বিচার নিয়ে তারা অনেক কথা বলেছে, কিন্তু আসলে কতটুকু সরকার বিচার করতে পারবে আমি জানি না, কারণ হাতে সময় খুব কম। এই সময়ের মধ্যে হয়তো কয়েকটি তারা রায় দিতে পারবে, কিন্তু বিচার কতটুকু করতে পারবে সেটি নিয়ে সংশয় রয়েছে, সবার মধ্যে এই ধরনের সংশয়। তবে তরুণ প্রজন্ম, তাদের এক ধরনের প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষার জায়গা আছে, অন্তত কয়েকটি দৃশ্যমান বিচার জাতির সামনে নির্বাচনের আগে হাজির করা। বাট সংস্কার নিয়ে আলোচনা চলছে। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা আমাদেরকে প্রায় 6 মাস ধরে ডাকছে, আমরা যাচ্ছি, কথা বলছি। সর্বশেষ এখন জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, সরকার সবগুলো দলের মতামত গ্রহণ করেছে, এখন সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সর্বশেষ বৈঠকে আমি ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ স্যারকে বলেছি, স্যার আপনারা শুধুমাত্র পরামর্শ না, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার আমাকে বললেন যে রাশেদ, আপনার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যায়। আমি তাকে বললাম, দেখেন এই কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, সেই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে, সিদ্ধান্ত নিতে পারবে না। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনারা মূলত দায় এড়াতে চাচ্ছেন, আপনারা দায় নিতে চাচ্ছেন না। দেখেন, আমরা দলগুলো এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারিনি। বিএনপির এক ধরনের চাওয়া আছে, জামাতের ভিন্ন ধরনের চাওয়া, এনসিপির আরেক ধরনের চাওয়া, এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আরেক রকম। তাহলে সরকার এখন কি করবে? এখন বল সরকারের কোর্টে, কিন্তু সরকার আবার কি করছে, এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না, জুলাই সনদ নিয়ে ঐক্য সম্ভবপর হবে না। মানে আমরা যদি এইভাবে আবার নিজেরা আলোচনা করি, সর্বশেষ যে আলোচনা সেখানেও আমরা ঐক্যমতে আসতে পারিনি। এর জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, ঐক্যমত কমিশনকে জানিয়েছি, এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা 9টি দল বসেছিলাম, এখানে জোনায়েদ সাকি ভাই উদ্যোগ নিয়েছিলেন। আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এবং বিএনপির পক্ষ থেকে আমরা সর্বশেষ আলোচনায় দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও এই বিষয়ে ইতিবাচক বক্তব্য প্রকাশ করেছেন। তার মানে একটা জায়গায় আমরা মোটামুটি একমতে আসতে পেরেছি। এখন আমাদেরকে 106 অনুযায়ী হাইকোর্টে যেতে হবে নাকি বিশেষ সাংবিধানিক অর্ডার, সেটি নিয়ে বিতর্ক রয়েছে। তবে আলাপ আলোচনা চলছে। আমি আশাবাদী যে সরকার সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্তে অবশ্যই আসবে। সরকারকে আসতেই হবে। আপনি দায় নিবেন না, তাহলে সরকারে কেন গেলেন? আপনি সরকারে গিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত না নিয়ে যদি আপনি দলগুলোর উপরে দায় চাপান এবং বলেন যে দলগুলোর কারণে ঐক্য হচ্ছে না,
তাহলে আপনার তো এখানে থাকার অধিকার নাই। ঐক্য, এই যে আমাদের মধ্যে যে ভিন্ন মত, এই ভিন্ন মতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব সরকারের। সুতরাং সরকার যদি সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতে পারে তাহলে দেশের সংকট ঘনীভূত হবে। এবার আসি পিয়ার নিয়ে কিছু আলোচনায়। যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর মধ্যে একটু বসেন, আমরা 9টি দল বসেছি, বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, অন্যান্য দলের সাথে বসা হবে। এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন? বিএনপির নেতৃত্বাধীন অনেকে ফুলে তুলে সদস্য সচিব হইয়া এখন বিএনপিকে দুর্বল করার চেষ্টা করতেছেন। ওনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা এই পথ থেকে সরে আসেন। একটা সমঝোতা বা আলোচনার ভিত্তিতে দেশের জাতীয় নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হইতে পারে আমাদের প্রধান উপদেষ্টা বলেন উৎসব মুখর পরিবেশে করতে চান। উৎসব মুখর পরিবেশে করতে হলে তো নির্বাচন হতে দিব না, নির্বাচন রুখে দিব, কি আর হলে হবে নাহলে হবে না, এই কথা বলে কি উৎসব মুখর পরিবেশ হবে? এই জন্য উৎসব মুখর পরিবেশ ফিরিয়ে আনতে হলে সবাইকে কমপক্ষে মিনিমাম একমতের মধ্যে আসতে হবে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়। আর আমাদের যে চেয়ারম্যান সাহেব এখন কিছুক্ষণ আগে ধারণা দিলেন যে কি কি নুকসান হইতে পারে যথাসময় নির্বাচন না হলে, আর পিয়ার পদ্ধতিতে গেলে কি কি দেশের ক্ষতি হইতে পারে, সব এখানে বিস্তারিত লেখা আছে। সবাই যে জানেন শুনেন। আমরা ইনশাআল্লাহ আজকে এখানে যারা আসছি যদি আমরা সবাই একমত থাকি এবং ঐক্যবদ্ধভাবে থাকি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আহ্বানের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকি যে কোনোভাবে যাতে বাংলাদেশে নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, কোন অপশক্তি যাতে এখানে নির্বাচন নিয়ে ভিন্ন খেলা খেলতে না পারে, এই ব্যাপারে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থাকি, সদস্য থাকি, সদস্য থাকি এবং বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হতে হয়। বিদ্যমান পদ্ধতি ছাড়া নেতা নির্বাচন করা দুষ্কর। বিদ্যমান পদ্ধতি ছাড়া আমি আমার নেতাকে চিনতে পারবো না, কে আমার নেতৃত্ব দিবে আমি চিনতে পারবো না, অরাজকতা তৈরি হবে। এই জন্য বিদ্যমান পদ্ধতি ছাড়া আমরা এই নির্বাচন কোনোভাবে হতে দিব না। আর পিয়ার পদ্ধতি নির্বাচন করে দেশের মধ্যে যে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন এই স্বপ্ন ইনশাআল্লাহ সফল হবে না। আর কিছুক্ষণ পর একটা জরিপ ছাড়ে এই দলমত এই জরিপ কিন্তু পাতানো জরিপ। আমার ব্যক্তিগত একটা অভিমত, আমি 91 সাল থেকে একটা মিডিয়াকে ফলো করতেছি যে তার নির্বাচনী জরিপটা দেখে আসছে। 91 সালে পর্যন্ত ওই মিডিয়াটা গণমাধ্যমটা যে জরিপটা দেয় এটি আমি দেখতেছি যে শতভাগ সফল হয়। তারা কিন্তু এই নির্বাচনে দিচ্ছে যে 80% লোক ধানের শীষে ভোট দলে বসে আছে। আর পরশুদিন আরেক পত্রিকা দেখলাম 41% থেকে 46% লোক তাদের পক্ষে আছে। এগুলি দিয়ে বিভ্রান্তি ছড়ায়। আর এই পলিসিগুলি হলো বরিসেলের ইহুদিদের পলিসি, মানে বিভ্রান্ত ছড়ায় দেওয়া, প্রপাগান্ডা করা। প্রপাগান্ডার বেশি হলো মিথ্যাচার। মিথ্যাচার ছাড়া প্রপাগান্ডা হবে না, মিথ্যাচার ছাড়া বিভ্রান্তি হবে না। তারা এগুলি পলিসি করে, এগুলি করে ছাড়ে কদিন পর বলছে টেস্ট দে, টেস্ট দে, মাঝে মাঝে টেস্ট দে, মানুষ কি বলে অরিজিনাল কিন্তু মানুষ এখনো ধানের শীষে ভোট দেওয়ার জন্য 80% বসে আছে। এই জন্য যদি এই অধিকারটা এই মানুষের এই চাহিদাটা পূরণ করতে হয়, মানুষের আকাঙ্ক্ষাটা প্রতিফলন ঘটাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। এবং এখানে যারা গুণীজন আছেন, বিশেষজ্ঞজন আছেন, যারা দেশ ও জাতি নিয়ে চিন্তা করেন, আমি মনে করি এই মুহূর্তে সকল স্বার্থ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা আসতে পারি, রাষ্ট্রের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, দেশ সুস্থির থাকবে, দেশের নিরাপত্তা এটা প্রতিষ্ঠিত হবে এবং আন্তর্জাতিকভাবে যে যাদের পশ্চিমা দুনিয়ার যেখানে এখানে ভিন্ন খেলা চিন্তা ভাবনা আছে এটা মোকাবেলা করা সহজ হবে। তা না হয় যদি ভিন্ন মত থাকি তাহলে পশ্চিমা দুনিয়া এখানে এসে গ্রাস করবে, আমাদেরকে উস্কা লাগিয়ে দিবে, গরু ছাগলের মতো ব্যবহার করবে, আমার রাষ্ট্রের ভিত্তি কাঠামোকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি আর লম্বা বক্তব্য করতে চাই না, কথা অনেক লম্বা ছিল। এই বিষয়ে বলতে চাই আমার ব্যক্তিগত কথাগুলি বললাম। ইনশাল্লাহ আসুন। এবং সর্বশেষ যে কথা বলতে চাই যে নেতা এই লোভ লালসা নতুন কয়েকদিন আগে একদম বলতে চাই নতুন ফেসিলিটি বন্ধ করতে হবে। নতুন ফেসিলিটি বললে কাকে বুঝিয়ে চায়, কাদের ইঙ্গিত করে? যদি সত্যিকার অর্থে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবিরবাজি, এখন অফিসে গেলে শুনি তদবিরের অভাবেও নাকি কারণ জ্বালা পাড়া হয়ে যায়, গেলে কেউ 10 লাখ দেন, এরপরে তারা কারা এগুলি চিহ্নিত করেন। ওনারা কি শোনাইতে চান? তসবিপরের একটা কাজ করতেছেন আরেকটা। এই জন্য আজকে আমি ওই কথাটা বারবারই কি বলি, একটা সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক সেনাপ্রধানের ছেলে
ওই দিন দেখলাম লন্ডনে এক ছবির মধ্যে উনি বাসের জন্য দাঁড়াই পরিশুদ্ধ করে এর চেয়ে বেশি কি দিতে পারবেন? এটা খোলামের 80 দিনের আচরণ। ওনার ঢাকাতে বাড়ি নাই, বগুড়া শহর বাড়ি নাই, গ্রামে প্রত্যেক বাড়ি তাও জীর্ণ শীর্ণ। এর চেয়ে বেশি আর আপনি বিহার কিছু সংশোধন করবেন, সংস্কার করবেন, আর কত একের খোলামের 80 দিনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ও পরবর্তী বিষয়াদি সম্পর্কে ইউটিএলের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। প্রিয় সাংবাদিক ও সুধীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা নেবেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা, এই 4 মূলনীতিকে ধারণ করে ইউটিএলের আত্মপ্রকাশ ঘটেছে। 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর্নির্মাণ করেছে। ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে সহায়তা প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাঙ্গন ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে। এটি দেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন। প্রিয় সাংবাদিকবৃন্দ, শিক্ষকদের সংগঠন হিসাবে ইউটিএল মনে করে ডাকসু শুধু ছাত্র নেতৃত্বের মঞ্চ নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ, নিরাপত্তা, নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই শিক্ষকদের দায়িত্ববোধ থেকেই আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে আমাদের মতামত উপস্থাপন, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শঙ্কা এবং দাবি উপস্থাপন, পরামর্শ প্রদান, নির্বাচনের দিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এছাড়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা চাই একটি শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস যেখানে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাদের শিক্ষা ও গবেষণার কাজে কোনো রকমের বাধা ছাড়া মনোযোগী থাকবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ এক সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা আমাদের শঙ্কা ও দাবি তুলে ধরেছিলাম। এরপর 7 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইউটিএলের পক্ষ থেকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে 10টি প্রস্তাবনা সহ একটি পত্র জমা দিয়েছিলাম, যেটি আপনারা অবহিত আছেন। 8 সেপ্টেম্বর তারিখ ডাকসু নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণে 3টি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। বিজ্ঞপ্তিটির কপি আমরা নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছেছি। নির্বাচনের দিন ইউটিএলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে 8 জন শিক্ষককে 8টি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি। ইউটিএলের আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর 1টায় কলাভবনের সামনে বটতলায় সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছি। নির্বাচন অনুষ্ঠান আয়োজন, ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন 10 সেপ্টেম্বর ফলাফল ঘোষণা সহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে। ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটোখাটো কিছু ত্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিএলের নজরে আসেনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। আমরা ইউটিএলের পক্ষ থেকে শিক্ষার্থী সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি। নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে
জালিয়াতি ও অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, ইউটিউলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে ডাকসু নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া, গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয়। বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয়। সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি কোনো পক্ষের বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স খুলে ফেলা, জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউটের ঘটনা আমরা জানতে পারিনি। ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো, প্রভোস্ট রিটার্নিং অফিসার, বিএনসিসি, পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিদের সামনে পূর্ণ ভোট গণনা করা, প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনেই ফলাফল প্রকাশ করা নির্বাচনী স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সামগ্রিক পরিস্থিতিতে সুনির্দিষ্ট দাবি প্রস্তাবনা হলো: 1. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত অযৌক্তিক প্রশ্নের সুরাহা করতে হবে। শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরনের হ্যারাসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। 2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেই কাম্য নয়। এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই। 3. 2025 সালের ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যে সকল তৎপরতা পরিলক্ষিত হচ্ছে সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত চিন্তার চর্চা রক্ষায় আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক বিজয় অর্জন করেছেন তা কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক শিক্ষার কেন্দ্র হিসাবে সকলের প্রচেষ্টা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য আমি এখানে শেষ করছি। জামাত শিবির যেন এককভাবে ক্ষমতায় কখনো না আসতে পারে, তারা ক্ষমতায় আসার আগে যেন আমার মৃত্যু হয়, আমি এটা দেখতে চাই না। বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকে কিনা, বাংলাদেশ পাকিস্তান হয়ে যায় কিনা। বাংলাদেশে আসলে উলিয়ার দেশ বাংলাদেশ, এখানে মাজার ভাঙ্গা নিয়ে অ্যাক্সেস করতেছে, এটা মেনে নেওয়ার মতো বিষয় না। এটা জামাত করতেছে। জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে বিশ্বকর্মায় বাংলাদেশ হবে। এটা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এগুলা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকে কিনা, বাংলাদেশ পাকিস্তান হয়ে যায় কিনা, আমাদের ভিতরে এটা কাজ করে। রাজাকার আলবদর জামাত যেন ক্ষমতায় না আসতে পারে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জামাত শিবির যেন এককভাবে ক্ষমতায় কখনো না আসতে পারে, তারা ক্ষমতায় আসার আগে যেন আমার মৃত্যু হয়, আমি এটা দেখতে চাই না। মাজার পুরানো এটা তো অ্যাক্সেস করতেছে, মাজার পূর্বে কেন? উলিয়ার দেশ এটা, এখানে উলিয়ারা আসছে, উলিয়ারা আসার পরে না আমরা মুসলমান হয়েছি। আমাদের এটা তো ছিল, গৌরগোবিন্দর এলাকা ছিল, বাংলাদেশ তো হিন্দু ছিল। এখানে উলিয়ারা এসা মুসলমানের দাবি অর্থাৎ প্রচার করছে, ধর্ম প্রচার করার পরে আমরা মুসলমান হয়েছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হইতে পারছি। এখানে মাজারের নিয়ে অ্যাক্সেস করা এটা জামাত শিবির একমাত্র করবে, এটা বিএনপি করবে না। আশা করি গণতন্ত্র ফিরে আসলে, বিএনপি ক্ষমতায় আসলে এগুলো থাকবে না, এগুলো হবে না ইনশাল্লাহ। আমি আশাবাদী। হাদিস কোরআনের রেফারেন্স আমি জানি না, বলতে পারবো না, আমি ওই লাইনে পড়ি নাই। কিন্তু তারপরেও আমার জানা মতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ইসলাম নিয়ে বাড়াবাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন। এবং এটা যারা করছেন এরা কতটুকু, এখানে আমার মনে হয় না যে কোনো মুফতির কোনো ফতোয়া আছে বা কোনো কারো
ওই রকম কোনো দিক নির্দেশনা করা আছে আমার মনে হয় না। যারা করছে এটা মানে অহেতুক করছে, না জেনে করছে, এটা মানে অর্থাৎ ইয়ে করেই করছে, অর্থাৎ এটা কি বলবো আপনার, হ্যাঁ জুসেই করছে, এটা নেককারজনক কাজই করছে, এটা নেককারজনক কাজই করছে, হ্যাঁ এটা ঠিক করে নাই। হ্যাঁ অবশ্যই এটা আলেম উলামারাই বলতেছেন, বিশেষ করে হেফাজত ইসলাম কিন্তু বলছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশে থাকবে না। তাহলে হেফাজত ইসলাম যেখানে বাংলাদেশে একটা বড় মানে একটা অংশ, হ্যাঁ বা ইসলাম হেফাজত করার জন্য তারা যতটুকু ইয়া করছে, ত্যাগ করছে, তারাই যেহেতু সন্দিহান, আমি তো এখানে কিছুই না, আমি তো আরো বিরাট ভয়ে আছি। যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মাজারপন্থী, এই যে কওমি মাদ্রাসা, বিএনপি, আওয়ামী লীগ, হ্যাঁ বিশেষ করে নারীরা, হ্যাঁ চাকরিজীবীরা, গার্মেন্টস, অনেক ইয়ে হবে, সমস্যা হবে। হ্যাঁ এটা তো বলতে হয় না। 5 আগস্টের পরে আমরা কি রাজনীতি এক্সপেক্ট করেছিলাম? 5 আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে সবাই এক হয়ে কাজ করবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই বৈষম্য মুক্তি তো দূরের কথা, প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করছে। নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বার্থটা যদি হয়ে যায় দেশের বৈষম্য মুক্তির চাইতেও বরং নিজেদের এগিয়ে যাওয়ার স্বার্থ, তখন সেটা খুব দুঃখজনক হয়ে যায়। আমরা দেখছি কেউ প্রধান বিরোধী দল কি করে হবে সেই জন্য নানান রকম পন্থা খুঁজে বের করছে, কেউ দ্রুত কেউ ক্ষমতায় কিভাবে যাবে সেই জন্য চেষ্টা করছে, আবার কেউ কি করে ক্ষমতায় কতদিন আঁকড়ে থাকবে সেই জন্য চেষ্টা করছে। তো সেটা কোনটাই আমাদের দেশের জন্য, দেশের ভালোর জন্য না। তো এরই প্রেক্ষিতে আজকের যে পরিস্থিতি, আমাকে যে প্রসঙ্গটা কথা বলতে বলছেন সেটা হচ্ছে যে আমি একটু প্রশ্নটা বলি, এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তব্যে নারীরা কতটুকু আশ্বস্ত হচ্ছেন? সো আমার মনে হয় যে এই কানেক্ট করছে এই জন্য যে যেহেতু সবাই নিজ নিজ স্বার্থ দেখছে, সো নিজ নিজ স্বার্থ দেখতে গিয়ে যারা তাদের বিশ্লেষণ বা প্রশ্নগুলো তুলছে সে জায়গা থেকে আসলে নারীরা, বিশেষ করে আমি যদি বলি আমার কথা, তাহলে আমি আশ্বস্ত তো নই, একেবারেই আশ্বস্ত নই। সেটা শুধু মাঠের বক্তব্য না, সেটা যে জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে সেই জুলাই সনদেও নারীদের জন্য কি আছে সেখানেও হতাশ হওয়ার মতো বিষয় ঘটেছে। আমরা যেটা আশা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে নারীদের জন্য কিছু থাকবে, নারীদের জন্য কিছুই নাই। আমরা শুনছি যে বহু আগে থেকে শুনে আসছি যে নতুন বাংলাদেশে কালো টাকার খেলা চলবে না, পেশি শক্তির খেলা চলবে না, কিন্তু দেখেন যখন কিনা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলা হলো, সেই দাবিটা সংস্কার প্রস্তাব করলো, তখন কিন্তু মোটামুটি সবগুলো দলকে আমরা বিএনপির কাছ থেকে আশা করেছিলাম যে এই জায়গাটায় বিএনপি একটা লিড দেবে, কিন্তু সেই জায়গাটায় আমরা মনে হয় যে আমি এখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন, আমি একটু দুঃখের সাথে বলতে চাই যে সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। আমরা ভেবেছিলাম যে বিএনপি এখানে একটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত দেবে যে নারীদের দ্বারা সরাসরি নির্বাচনে আরো বেশি মনোনয়ন দেবেন, সেই ঘটনাটা ঘটেনি। এবং এক্ষেত্রে আমরা অনেকের কথা শুনি যে নারীরা নির্বাচনে অনেক জটিল, তারা এটা পারবে না। আবার এমন কথা জামাতের নেতার মুখ থেকেও শুনেছি যে নারীরা যে নির্বাচনে যে কালো টাকা পেশি শক্তি হয় সেখানে নারীরা কখনোই পারবে না। তো আমরা একদিকে বলছি, জামাতের নেতা ছাড়াও আরো অনেকের মুখ থেকে আমরা এরকম শুনেছি, কিন্তু আমরা একদিকে বলছি যে কালো টাকা এবং পেশি শক্তি মুক্ত নির্বাচন চাই, আরেকদিকে যে নারী পেশি শক্তি কম বলে, কালো টাকা তার নাই বলে তাকে নির্বাচন থেকে বঞ্চিত করা হচ্ছে, তার যে ন্যায্য পাওনার দাবি তাকে সরানো হচ্ছে। তা হাউ কন্ট্রাডিক্টরি ইট ইজ আমাদের আকাঙ্ক্ষার সাথে। আচ্ছা, এখন আমি আমার প্রশ্নে আসি, সেটা হচ্ছে প্রশ্নের উত্তরে আসি যে রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তব্য। এখন মাঠের বক্তব্যের সাথে তো সিদ্ধান্ত মনস্তাত্ত্বিক জায়গায় তো মিল থাকবেই। তো প্রথম কথাটা বললাম যে নারীদের জন্য যে আসলে যে উদ্যোগটা নেওয়ার কথা ছিল, যে প্রস্তাবনাটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি। পাশাপাশি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা এখন দেখছি যে মাঠের বক্তব্য একটা জিনিস, মাঠের মব একটা জিনিস, এবং অনলাইনের বক্তব্য একটা জিনিস। তো অনলাইন এখন আমাদের এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আগামী নির্বাচনেও অনলাইন অনেক বড় ভূমিকা রাখবে বলে আমরা জানি। সেই জায়গা থেকে আমি বলবো যে
অনলাইনে নারীদেরকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে সেটা আসলে নারীদেরকে এখান থেকে মানে গণমাধ্যমে যারা কাজ করছে, রাজনীতিতে যারা আসছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের একটা প্রচেষ্টা বলে আমি বলবো। কারণ একজন নারী যখন প্রশ্ন তোলে তখন তার প্রশ্ন আমি যদি আমার জায়গা থেকে, আমি একজন সাংবাদিক, আমি যদি সাংবাদিক হিসেবে জানতে চাই যে আপনারা কি ইসলামী শরিয়া আইন কায়েম করতে চান কিনা ইসলামী দলগুলোর কাছ থেকে, এই প্রশ্ন করার অধিকার তো আমার আছে। তার মানে তো আমি নাস্তিক না। সেখানে আমাকে তখন বলা হয় ইসলামী বিদ্বেষ, নারী বিদ্বেষ, ইসলামী বিদ্বেষ এবং সে হচ্ছে নাস্তিক, ধর্মবিদ্বেষ, এই ধরনের মন্তব্য এখানে করা হয়। এবং আরো হুমকি দেওয়া হয়, যে হুমকিগুলো একজন নারীকে ভালনারেবল করে তোলে, যে তাকে আসলে হত্যাযোগ্য এবং তাকে আক্রমণযোগ্য একজন ব্যক্তিতে পরিণত করছে, যেভাবে আমাদেরকে আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে ধরনের মন্তব্য করা হচ্ছে। তো এইটা অত্যন্ত দুঃখজনক যে এই ট্রেন্ডটা চালু হয়েছে, নারীদেরকে এইভাবে গালিগালাজ করা, তাদের চরিত্র হনন করা। শুধু নারী না, আমরা দেখছি যে আরো অন্য যারা আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তাদেরও আমরা দেখছি যারা চরিত্র হননের এক ধরনের ট্রেন্ড শুরু হয়েছে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে তো আমরা আসলে এরকম বাংলাদেশ দেখতে চাইনি যে আপনি কথা বলার স্বাধীনতা। এর আগে আমরা দেখেছি সরকারের সময়, পতিত শেখ হাসিনা সরকারের সময় কথা বললে বিভিন্ন এজেন্সি থেকে থ্রেট দিত, রাজনৈতিক নেতারা সেখানে নানান রকম তাদের নেতিবাচক ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আপনার কথা যাতে বলতে না পারে, এক ধরনের ফোবিয়া সৃষ্টির একটা প্রচেষ্টা চলছে। তো এটাতে এই জায়গা থেকে আমি বলবো যে যারা নারীরা কাজ করছেন তারা পিছিয়ে যেন না, প্রশ্ন করতে গিয়ে আপনারা ভয় পেয়ে যেন না, আপনারা প্রশ্ন করেন। আমি জানি এটা কতটা মারাত্মক, কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটুকু ভেঙে পড়তে পারে একজন নারী ভেতরে ভেতরে, যখন তাকে একটা প্রশ্ন করার জন্য শত শত মানুষ গালি দেয়, ট্যাগ করে করে গালি দেয়। এই নাস্তিককে কি করা উচিত, শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য হয়তো এরকম গালি দিতে হতে পারে, অথচ আমরা মুসলিম এবং অপরাধ হচ্ছে একটাই, যে প্রশ্ন তোলা। তো এই একটি বিষয় যেটা আমি উল্লেখ করলাম। সুতরাং মাঠের বক্তব্যেও আশ্বস্ত হচ্ছে না, অনলাইনে যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সেটা তো ভীষণ রকম ভয়ানক। এই জায়গা থেকে আমাদের মুক্ত হইতে হবে, সবাই একসাথে ফাইট করতে হবে। আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। পিয়ার নিয়ে যেহেতু কথা হচ্ছে, পিয়ারের ব্যাপারে নিম্নকক্ষে পিয়ার তো প্রশ্নই আসে না। পিয়ার আসলে প্রশ্ন আসে না কি জন্য? কারণ হচ্ছে যে আপনারা মানে বিশেষ করে যারা এই দাবিটা সামনে এনেছে, জামাত এবং জামাতের সাথে ইসলামিক কতগুলো দল এই দাবিটা সামনে এনেছে, কিন্তু জামাত ইসলামের রাজনীতি আমরা যদি দেখি, এটি ক্যাডার বেস একটা পলিটিক্যাল পার্টি। সেই পার্টিতে তারা তাদের নেতা কর্মীদের দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আসছে যে কিভাবে সামনের দিনে পলিটিক্সটা করতে হবে। যখন শেখ হাসিনার সাথে লড়াই করতে গিয়ে অনেক দলের অনেক নেতা কর্মী ঢালাওভাবে গ্রেফতার হয়ে গেছে, তখন আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী তারা সুপ্ত হিসেবে রয়ে গেছে, সুপ্ত হিসেবে থেকে তারা প্রস্তুতি নিয়েছে। তো এই প্রস্তুতির পার্ট হিসাবে যদি আমি বলি যে জামাত ইসলামী যদি পিআরই চাইতো, তাহলে প্রস্তুতির পার্ট হিসেবে পিআর কি জিনিস তা সাধারণ মানুষ জানে না কেন, তার দলের নেতাকর্মী কেন জানে না? যখন তারা একটা সমাবেশ করলো পিআরের দাবিতে, তারা বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছে, তাদের প্রশ্ন করা হচ্ছে পিআর কি, বলে যে পিআরের দাবিতে এসেছে। পিআর কি? তো ওনাকে জিজ্ঞেস করেন, মানে সে জানেই না। তাহলে আপনি যদি এতদিন ধরে পিআর চান, তাহলে আপনি এটা আপনার নেতাকর্মীকেই কেন শেখান নেই যে পিআর কি জিনিস? আপনি সব শেখাতে পারলেন কিন্তু পিআর শেখাতে পারলেন না। তো সুতরাং এটা হচ্ছে আমরা দেখছি যে নির্বাচনকে অনেকেই মনে করছে যে নির্বাচনকে পেছানোর জন্য এখন শেষ সময়ে এসে যে এই পিআরের দাবি সামনে এসেছে। উচ্চকক্ষেও পিআর নিয়ে আমার মনে হয় যে উচ্চকক্ষেও যদি পিআর পদ্ধতিতে যায় তাহলে একটা ইমব্যালেন্স হতে পারে নিম্নকক্ষের সাথে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাবার আছে। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের শাসন আমলে যখন কিনা অনেকে কথা বলতেন এবং যখন অনেকে প্রশ্ন করতেন, তখন আওয়ামী লীগের যে এত এত অপকর্ম, সেই অপকর্ম নিয়ে যখন সমালোচনা করতেন, তখন সে তার নিরপেক্ষতা প্রমাণের জন্য খুঁজে বের করতো বিএনপির সময় কি ছিল, দু একটি অপরাধ যা ছিল সেটাই টেনে আনতো, বারবার সেটাই টেনে আনতো। তো এখন একটা এমন সময় হয়েছে যে নিরপেক্ষতা প্রমাণের জন্য আপনি যদি কিছু জেনুইন কোশ্চেন করেন, কারণ আমরা তো এখন কোশ্চেনগুলো সামনে আসছে, তাই না? এখন আওয়ামী লীগ যেহেতু নেই, সামনে
একটা রাজনৈতিক যে স্পেস খালি হয়েছে সেখানে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলো সামনে এগিয়ে আসে। সুতরাং তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাই যে তারা আসলে কি করতে চায়। ছাত্র শিবির যে ইলেকশনটা করেছে সেটা ছাত্র শিবির করে নাই, সেটা করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু ইলেকশনে বিজয়ী হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে সেটাকে ছাত্র শিবিরের বিজয় হিসেবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা, সেটাই যদি ছাত্র শিবিরের রাজনীতি হয় তাহলে জামাত ইসলামী কি সেই রাজনীতিটাই এন্ডোর্স করে কিনা? আই মিন, তারা কি একটা নন হিজাবিকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা, বা তারা একটা নন মুসলিমকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা? এই প্রশ্নগুলো তো জেনুইন। এই প্রশ্নগুলো করার জন্য যদি আমাকে বলা হয় নাস্তিক, তাহলে তো আমরা আসলে সাংবাদিকতা করতে পারবো না। এই বাংলাদেশ তো আমরা 5 আগস্টের পরে চাইনি। ওই বিশেষ পরিস্থিতি, বিশেষ বাস্তবতা, যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইটা করার জন্য সেটা 106 অনুচ্ছেদ করা হচ্ছে। তার মানে 106 হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি, কিন্তু আবার সেটাকেও ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকেই। ফলে 106-এর মধ্যে দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি, সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা, আবার অন্যদিক থেকে একটা বিশেষ পরিস্থিতি, সেটার অনুমোদন। এই দুই নিয়ে কিন্তু আমরা চলছি। এখন এই ধারাবাহিকতার মধ্যে আপনি যখন পদ্ধতিগতভাবে কেউ হঠাৎ করে এসে কিংবা কোনো কোনো পর্যায়ে এসে বলবে যে না, রেভলিউশনারি ডিক্রি জারি করতে হবে, তাহলে সেটা আসলে কোন পদ্ধতি কিনা এটা আমাদের বিচার করা দরকার। বিপ্লবের ক্ষেত্রে অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখেছি, অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে, কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক, যে একটা ডিটারমিনিং কিংবা লিডিং ফোর্স যারা ভবিতব্যটাকে ডিফাইন করে, নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে, এরকম কোন লিডিং ফোর্স, নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশের উপর কর্তৃত্ব করেছে, এইরকম বাস্তবতা এমনকি অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে ছিল না। আবার অভ্যুত্থান পরবর্তী অবস্থায় তৈরি হয়নি। অভ্যুত্থান ছিল সকলের সমষ্টিগত জায়গা, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, আমাদের ছাত্র তরুণরা অগ্রণী জায়গায় ছিল, এবং সবশেষে জনগণ যারা রাজনৈতিক দলের বাইরে যখন যুক্ত হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, তৈরি একটা অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে দিয়ে একটা নেতৃস্থানীয় শক্তি তৈরি হয়ে গেছে যারা পুরো কোর্সকে ডিটারমিন করবে, এরকম কোন অবস্থা কেউ নেয়নি। এমনকি বিএনপি বড় দল হিসেবে তারা সেটা নেওয়ার ওইভাবে চেষ্টা করেনি, অন্তত খুব দৃশ্যমান ভাবে। তাহলে যেটা দাঁড়িয়েছিল যে আমরা রাজনৈতিক উত্তরণটা পদ্ধতিগত দিক থেকে যেহেতু আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে আছে, সে কারণে আমরা সেটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা কিংবা ঐকমত্যের ভিত্তিতে নিয়ে যাব, এবং সেটা আমরা সবাই মেনে নিয়েছি। সংস্কার আমাদের কনসেনসাস, তার জন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সেইখানে প্রস্তাব এসছে, এবং আমরা সেই প্রক্রিয়াকে সফল করার জন্য আমরা আলোচনা করছি, যুক্ত আছি। তো কনসেনসাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি ডিগ্রির জায়গা নিয়ে আসেন, তাহলে সেইটা কনসেনসাস ভেঙে দেয় এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে। অনেকেই প্রস্তাব দিয়েছেন প্রায় সোভিয়েত বিপ্লবী কায়দায় যে একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার তৈরি করতে হবে। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে কিভাবে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করেন? তার মানে আপনি ডিগ্রির কথা বলছেন, আপনি এক্সিস্টিং সিস্টেমকে নাই করে দিতে চাইছেন। সেটা কি সবাই কনসেনসাসে একমত হয়েছে? ভালো পদ্ধতি হতে পারে, কিন্তু সেটা যেহেতু সবাই একমত হচ্ছে না, কনসেনসাসে আসছে না, রাজনৈতিক দলই কেবল না, রাষ্ট্র, প্রতিষ্ঠান, দেশের জনগণ, তখন আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটাকে বলে জনগণের গঠন করার ক্ষমতা, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করার ক্ষমতা, সেটা জনগণের বাই ডিফল্ট আছে, জনগণই একমাত্র সেটার কেন্দ্র। কিন্তু জনগণের এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেটা আইদার একটা রেভলিউশনারি কিংবা ওই অথরিটি দিয়ে কার্যকর হবে, আর না হয় সেটা নির্বাচনের মধ্যে দিয়ে কার্যকর হবে। আপনি কার্যকর করার পদ্ধতিটা কি আমাকে বলেন? জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড, আর না হয় আপনাকে ইলেকশনের মধ্যে দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে। আপনি যে কোনো ভাবে হোক মেনে নিয়েছেন যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করবেন, গঠন করার ক্ষমতাকে কার্যকর করবেন। কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, আমি বিপ্লব চাই, এই রাজনৈতিক প্রচারও কেউ করতে পারে, সেটা করার সমস্ত ন্যায্যতা আছে। আমরা বিপ্লব চাই, কিন্তু বাস্তব জায়গাতে দাঁড়িয়ে বিপ্লবের শক্তি ভারসাম্য যদি না থাকে, অথবা কোনো একটি একক নেতৃত্বের শক্তি ভারসাম্য যদি না থাকে, তখন কনসেনসাসকে ব্রেক করার চেষ্টা সংঘাতের দিকে ঠেলে। এইটা আমাদের সকল
পক্ষেরই একটা অনুধাবন করা দরকার। আমি বিনয়ের সাথে বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে এখানে আমাদের ওখানে একটা ঐকমত্য কমিশনে একটা হাসি ঠাট্টা হয় যে কোনো 3টি দল সিকিউরিটি কাউন্সিল হয়ে গেছে, বাকি সবাই জেনারেল অ্যাসেম্বলি। আজকে সিকিউরিটি কাউন্সিলে একটি দল আছে, বাকি জেনারেল অ্যাসেম্বলির কয়েকটি দল আমরা আছি, কিন্তু আরো সিকিউরিটি কাউন্সিলের দল থাকলে ভালো হতো। যে এখানে আমাদের অনুধাবন করা দরকার যে এই মুহূর্তে বিপ্লবের পথ মানে কার্যকর করতে যাওয়ার চেষ্টা সংঘাত ছাড়া আর কোনো জায়গা আনবে না, বরং আমরা যে অর্জনের দ্বার প্রান্তে আছি সেটাকেও নস্যাৎ করে দিতে পারে। পতিত ফ্যাসিস্ট তাদের দেশি বিদেশি মিত্ররা নানাভাবে এইখানে ক্রিয়াশীল এবং তারা প্রতি মুহূর্তেই এই সুযোগের অপেক্ষায় আছে, এবং এই ব্যাপারটাকে কোনোভাবেই এড়ানোর কোনো সুযোগ নাই, কারণ কোনো কিছু প্রেক্ষাপট ছাড়া হয় না। আজকে বাংলাদেশ আমরা যে রাজনৈতিক উত্তরণে যাচ্ছি সেটা একটা বিশেষ রাজনৈতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে, এই জায়গাগুলো আমাদের স্মরণে রাখা দরকার। ফলে ভিন্ন মতের যে চর্চা সমাধান সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। শক্তি পরীক্ষা বনাম জনগণের কাছে যাওয়া, শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত, জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তাহলে কি হবে এই জুলাই সনদ বাস্তবায়ন? আমি শেষ করব, যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা ঐকমত্য কমিশনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি একটু তথ্যগতভাবে জানি। সর্বশেষ বৈঠকে যেটা আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আছে। বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে এবং গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি তাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনে গণভোট হয়, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ গ্রহণের পক্ষে নাকি জুলাই সনদ আমরা বিপক্ষে, এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো মানে একেবারে কনফার্মলি তিনি তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারে। তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয়, গণভোটের একটা প্রস্তাব ছিল, তাহলে নির্বাচনের একই দিনে কনকারেন্ট মানে গণভোটও হচ্ছে, দুটো ব্যালটে হচ্ছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। গণভোট কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ তো নিজেই মানে বিভক্ত, একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে। তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি, সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা, তার যে মতামত সে মতামত কার্যকর হবে। কাজে জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ, যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা খুব সহজে আমার জানার ধারণা বোঝা সম্ভব। কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে হ্যাঁ না ভোট। অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ রায় দিবে, সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এবং এর যে মানে জনগণ কর্তৃক এর যে বৈধতা সেটা তৈরি হবে। অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐকমত্য অংশ, তো সকলেই আমরা ঐকমত্য, আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা ভিন্নমত হবে, হয়তো কিছু আলোচনাও হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয়। এই জায়গাটাতে আছে একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে, যেহেতু 106-এর মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্ট্রিন অফ নেসেসিটি এই সরকার গঠিত হয়েছে, আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে, অথবা আদালতের পরামর্শ আবারও না নিয়ে একই অর্ডারে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারই 106-এর ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তের জায়গায় যেতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন, আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে সংসদ ক্ষমতায় যাওয়ার বাদ দিলাম, আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা অনেক সময় আলোচনায় আমরা মানে পরিষ্কার করে সামনে আনতে পারি না, আমরা আমাদের দিক থেকে বারবার এই প্রশ্নটা করেছি যে কেবল সংশোধনী, আরেক দল গণপরিষদ, এই যে জায়গা আছে এই পার্থক্যের জায়গা আছে। গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার এখতিয়ার, এই বিষয়ে কোনো ঐকমত্য নাই, সংস্কারে ঐকমত্য আছে। অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয় তাহলে এই সংবিধানের আলোকে এই সংবিধানের ধারাবাহিকতা ওই সংস্কারগুলো সঙ্গতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে। কিন্তু যদি একইভাবে যেমন এর আইনি বাধ্যবাধকতা, গণভোট এবং যদি
অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে, একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ এই পার্লামেন্টে দিচ্ছে, আর একটা হচ্ছে 5 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার মানে প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার পাচ্ছে। ফলে এই সংস্কারকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না, অন্তত যুক্তিসঙ্গত ভাবে। ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, সেটা আলাদা আলোচনা। তর্কগুলো শুরু হয়েছে বিএনপি তো কোনো বদল চেঞ্জ করবে না, বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে না, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে। এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে। এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম না, কারণ কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি। ফলে কোন রাজনৈতিক দল সবকে নিয়ে কাজ করার কথা না, কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে, এই কারণে এইটা আমরা আস্থা স্থাপন করতে পারি না। আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ দেওয়ারই একটা প্রচারণা, এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ পাচ্ছেন না তা নয়। আমি শেষ করবো এইটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে, একদিকে এটা কেউ করবে না, কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে, এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসেবে খুব খারাপ হবে, এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার, কেননা মনে হবে যে এটা সামরিক ফরমান কায়দায় এই সংবিধান বদলানো হয়েছে, এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে। সুতরাং রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা, আমার ভোট ব্যাংক বাড়ানো, আমি একটা অন্যকে খাটো করানো, অন্যকেও সংস্কার বিরোধী, বিচার বিরোধী, এইরকম একটা জায়গা তৈরি করা, এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না করি। সর্বশেষ আরেকটা বিষয়ে কথা বলি, যদি নিম্ন কক্ষে পিয়ার আসে তাহলে উচ্চ কক্ষে কোনো দরকার নেই। যদি উচ্চ কক্ষ থাকে তাহলে উচ্চ কক্ষে যদি পিয়ার আনা হয় তো নিম্ন কক্ষে পিয়ারের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চ কক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্ন কক্ষে পিয়ার চাইছেন তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে, যদি উচ্চ কক্ষে পিয়ার দেওয়া হয় তাহলে আবার নিম্ন কক্ষে পিয়ারের প্রশ্ন আসবে। আসলে পিয়ার যখন মিক্স পদ্ধতিতে যায় তখন সেটা যেভাবে হয় যে 300 আসনে 300 জন নির্বাচিত হন, তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু, যেটা মিশ্র মানে জার্মান মডেলে আছে, আরো 150 অথবা আরো 300 যুক্ত হবেন। তো তাহলে তো উচ্চ কক্ষ করার ফলে আরো 100 জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন। কাজে এই দুটো জিনিসে খুব বড় নেই। আমরা মনে করি যে নিম্ন কক্ষে পিয়ারের কোনো বাস্তবতা নেই, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐক্যমত্যের জায়গায় যেতে পারি। আগামী দিনে এইসব প্রশ্নে সবাই যদি আমরা একটা জায়গায় আসতে পারি, নির্বাচন উত্তরণ ঘটি একটা গণতান্ত্রিক উত্তরণ হয়তো আমরা দ্রুত করতে পারবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। বর্তমানে অবস্থা তো ভালোই চলতেছে, এখন সরকার যেটাই আসুক সেটাই ভালো। এখন তো সুষ্ঠু নির্বাচন হোক, আমরা এটাই চাই, যাতে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হয়। দল যেটাই আয়োগ, এখন জামাতে আয়োগ বা জাতীয় পার্টি আয়োগ, মানে যেটাই আয়োগ আর কি, সেটাই নির্বাচনে ভালো হয়। আওয়ামী লীগ সরকার আমলে কেমন ছিল দেশ? মোটামুটি ভালোই ছিল, খারাপও ছিল না বর্তমানে। তারপরেও দেশে যা করছে রাস্তাঘাট মোটামুটি ভালোই করছে। তারপরে হয়তো তার দুর্নীতির কারণে কিংবা যে কোনো যেরকম মানে ইয়া করছে আর কি, এদের হয়তো সমস্যা। তত্ত্বাবধায়ক সরকার যে কাজগুলো করতেছে খুব ভালোই করতেছে, তবে ইসলামিক দল আসলে সবচেয়ে ভালো হয়। পরে নির্বাচনে ইসলামিক দলকে সবাই মানে গ্রহণ করাটা উচিত বা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত। হ্যাঁ, কারণ ইসলামিক দল ইসলামের প্রেক্ষিতে যদি চলে তাহলে মনে করো যে জনগণ শান্তিতে থাকতে পারবে, আর জনগণ শান্তি থাকলে দেশ মনে করো যে ভালো পরিচালনা করবে, দেশ ভালো থাকবে। আওয়ামী লীগের আমলে মানে সাধারণত কাজ দিয়ে ভালো ছিল, কিন্তু অত্যাচার জুলুম এগুলা বেশি ছিল আর কি। মানুষ প্রশাসনকে ভয় করতো না। হ্যাঁ, মানে বিভিন্ন দিক দিয়ে আর কি একটু সমস্যা ছিল, কিন্তু কাজবাজ দিয়া আওয়ামী লীগ সরকারই মনে করেন যে ভালো ছিল।
এখন পেয়ার পদ্ধতিতে যে ভোট হয় তাহলে সুষ্ঠু হবে, আর পেয়ার পদ্ধতিতে ভোট না হলে সুষ্ঠু হবে না। কারণ যেহেতু আরেক দল আছে ক্ষমতায়, এখন ওরাই ক্ষমতায়, তারা হয়তো বা যে কোনো কারচুপিতে হইলে তারা মনে করে যে ক্ষমতা ছিনে নেবে। আর পেয়ার পদ্ধতি হইলে ইসলামিক সংগঠনটা মনে করেন যে বেশিরভাগ সরকার অনুমোদিত হইবে। এখন জনগণ তো আশ্বাস করে যে পেয়ার পদ্ধতিতে ভোট হইলে মানে সুষ্ঠু হবে, আর যদি পেয়ার পদ্ধতিতে ভোট না দেয় তাহলে সুষ্ঠু হবে না। বিএনপি যাবে না, কারণ ওরা হইতে পারবে না, বিদেশ যাবে না। আর পেয়ার পদ্ধতি দিয়ে ভোট দিলে ইসলামিক সংগঠনেই মনে করেন যে সরকার হবে। চাঁদাবাজ, এই তত্ত্বাবধায়ক সরকার আমলে চাঁদাবাজ, জুলুম মানে এগুলো আর কি বাইরে গেছে। যে কোনো জায়গায় এই যে আজকে এখানে মারামারি, কালকে ওখানে মারামারি, ছাত্র মাস্টারে মনে করেন যে মারামারি, তারপর হচ্ছে প্রশাসনের আর ছাত্রের হচ্ছে মারামারি, এইসব বেশি একটা হচ্ছে আর কি। না জমাতে তো ভালো, বিএনপি আর আসবে নাকি চলাই গেছে গা, এই তো দেশ সাইডে চলে গেছে, তার দেশের লাগি তার ইয়ে কি। না না না, জমাতে তো ভালো, জমা চাইলে তো ভালো, দেশ ভালোভাবে চলবে। না না না, দেশে আর তার কি দরকার আছে জানো, তার তো কোনো লাগে না, এই তো দেশের মায়ের চারি দিতে, তার কি দরকার আছে। ব্যাংকের কোনো টাকা নাই, টাকা উঠাইতে পারতাছেন দেখে ভাড়া কম দিতে আছে, জিনিস কিনতে পারতাছে না, গরিবে চলতে পারতাছে। যে 60 টাকা দিয়ে ইলিশ খাইছে, এই ইলিশ খাইছে 1500, 2000, 3000 টাকা। মেরুদণ্ড ভাঙ্গা তারেকরে বাইরে পাঠাইছে, বিদেশ পাঠাইছে। উনি খালেদা জিয়া যদি আহে, হ্যাঁ যদি মুরুক্ষ থাকে, এর মনে আবেগ আছে, বিবেক আছে, ওনার ভালোবাসা আছে। ওনার টাইমে ভালো মতো খাইছি, কম দামে চলছি। যে 60 টাকা দিয়ে ইলিশ খাইছে, এই ইলিশ খাইছে 1500, 2000, 3000 টাকা। 1 টাকা ওই রসগোল্লা খাইছে, এখন খাইতেছি 20 টাকা রসগোল্লা, মজা পাইতাছি না। ঠিক আছে, ওনার আমলে যেমনি চলছি এরকম কোন আমলে চলতে পারিনি। যে ভালো করতে চায় তারে বাস দেবো রে, যেমন এই এর সাথে ভালো করছে, রোড ঘাট নিয়ে সবকিছু নিয়ে। তার বউ রসনে হিরো নাই না, আর অস্ত্র না, তারে জেল খাটাইলো, এই একটা বাস দিল। তারপর খালেদা জিয়া উনি ভালো চাইছে, ওনারে কি 16 বছর বালি ফালায়, ট্রাকের বালি ফালাইয়া 16 বছর জেল খাটাইছে। মেরুদণ্ড ভাঙ্গা তারেকরে বাইরে পাঠাইছে, বিদেশ পাঠাইছে, বিদেশের কান্ট্রিতে 2 নম্বর গরিবে থাকার ব্যবস্থা করে। ঠিক আছে, আর যত রাস্তাঘাটে কাঙ্গালি আছে, জিঞ্জিরা দে বাইন্দা আর্মি শুই দেখ, 3 মাস শুই দেখ, জিঞ্জিরা দে পাইনি ভিজা রেখা 5 লাখ আর্মি বানাক, 5 লাখ জিবি বানাক, 5 লাখ বিডিআর বানাক, 5 লাখ সার্জেন্ট বানাক। কি চেয়ারম্যান মেম্বার রিলিভের মাল খায়া লাইছে, এটা সেটা বিডিআর মারে, কোন আর্মি লিডারে মাইরা লাইলে টাকাটা আত্মসাৎ করে খাইলেই তারবো। এটা শেখ হাসিনা বুঝবো না, এত থাকে মন্ত্রণালয়, কথা বুঝেন নাই। এটা তো আবার ধামা চাপা দিয়ে লাইলাম, পুলিশ 5 বছর টাকা দিয়ে দিলে শেষ, কাহিনী দিচ্ছি। এটা তো হাসিনার কানে গেল না, গেল দেশ চালাইতে পারবো, কিন্তু নতুন নতুন প্রার্থী লাগবো, ওইসব কোনো লোক চলবো না। এর যত লোক আছে যারা টাকা মাইরা খাইছে, যারা ব্যাংক রোবারি করছে, ডাকাতি করছে, ব্যাংকের কোনো টাকা নাই, টাকা উঠাইতে পারতাছেন দেখে ভাড়া কম দিতে আছে, জিনিস কিনতে পারতাছে না, গরিবে চলতে পারতাছে না। টাকার জন্য ব্যাংকে যদি টাকা না উঠাইতে পারে, বাড়ি ভাড়া দিয়ে কত চলবে একটা লোক? ব্যাংকের টাকা উঠাইতে পারতাছে না, ব্যাংকের টাকা মাইরে নিয়ে চলে গেছে গা। এরা অন্য কান্ট্রি গেছে, লন্ডন, কানাডা, সুইজারল্যান্ড গিয়ে বয়ে রয়েছে, আমেরিকা গিয়ে বয়ে রয়েছে। 4-5 জনকে পাইছে এয়ারপোর্টে, খাওয়া দেয় ধরে ঢুকতে পড়ছে। শুটিং নাটক আছে না, আর্মির যে বড় অফিসার, হ্যাঁ মারপেটের ভিতরে পরিচিত করছে। উনিও আসুক, খালেদা জিয়া আসুক, যদি খালেদা জিয়া এতদিন আসেনে, খালেদা জিয়া চালাক, পরে 5 বছর রেস্ট নিব, পরে আবার সেখানে চালাক, এরকম ভাবে। কোনো মারামারি না, ঝগড়া। আমি হাসিনার লোক নাই, খালেদা জিয়ার লোকও নাই, ডক্টর ইউনূস আর্মির লোকও নাই, 4 জনের একজনের লোকও নাই। খালেদা জিয়া যদি ডাক দিয়ে হাসিনার আনে নির্বাচন করে পাশ করে, আর্মির ডক্টর ইউনূসের খবর আছে, ডক্টর ইউনূস বুড়ো হয়েছে, এত মৃত্যুর কোনো ভরসা নাই। ঠিক আছে, উনি মারা যাইব কবে? সিটে মরে যায় না অজ্ঞানে মরে যায়, এত শেষ। 1 টাকা সিট 9 টাকা 10 টাকা করে দেয়। এর বাপের সম্পদ, এই যে জায়গা সম্পদ, এই যে রোড করছে, কার সম্পদ? আপনার বাপদাদার সম্পদ, আমার বাপদাদার সম্পদ। বেনামি সম্পদ আছে না, এই সম্পদ এরা মরে গেছে, নামে লেখে নেই। এই সম্পদ নিয়ে আর্মি সরকারে এই রাস্তাঘাট বানাইছে, এটা সমস্ত পাবলিকের বাপদাদার রোড। সার্জেনে পুলিশে আর্মি দখল চোদায়, ওর মার আমি চুদি তা আছে লাউরা গালমি, এরা মিছিল দিতাম আমি আর্মি সম্মানই দিই না। 150 টাকার বারে আঙ্গুর 80 টাকা দিতাম, টাকা বানা বেড়ারা তো কই থেকে বাড়া দিব, চোদাই দিব বাড়া আঙ্গুরে। 40 টাকার চাই 80 টাকা আইছি, 40 টাকার চাই। 4 ইলিশ মাছ খাইছি, 3000 টাকা ইলিশ মাছ। আরেকটা কথা কই,
ওর ভালো হুকুম খারাপ হুকুম, ওই চাইতো আমি 5 বছর চালাম, তুই বোন 5 বছর চালা, ঠিক আছে? কেউ পলিটিক্স করতো না। আর বেনামে টাকা উঠে ব্যাংকের টাকা সিজ করে মাইরা খাইয়া আজকে ওরা পলিটিক্স দিতে পারতো না। আর ছাত্ররা আজকে পলিটিক্স দিতে পারতো না, 5 কোটি ছাত্র, 5 কোটি ছাত্র না বাড়িতে বাড়িতে লোক আইন না, বাসা বাসা আইন না ঢুকাইয়া এই কামটা করাইছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল, কত অভাবে পড়ে গেছিল, তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে। আর আমরা প্রফেসর ইউনুসের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন, আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরু ভাইয়ের কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবে চলছে। আমাদের একটা দলের নামই তো রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের জোটে। তো রাষ্ট্রের পুরো সংস্কার ছাড়া আমার কিসের ভোট? কিন্তু বিতর্ক হলো এবং তখন আমরা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না, ওটার টার্ম মাত্র 3 মাস, অর্থাৎ অন্তর্বর্তী সরকার বলি, যাতে সংস্কারটা কমপ্লিট করে তারপরে ভোট করতে পারি। বিএনপি কনসেপ্টও মানলো না, তবে ওটা বলতে রাজি হলো যে ঠিক আছে আমরা অন্তর্বর্তী সরকার বলি। কিন্তু অন্তর্বর্তী সরকার বললেও তার সময়সীমা বলা ঠিক হবে না, এটা ওনারা বললেন, আমরাও বলিনি, ওনারাও বলেননি, এরকম করে চলছিল। বলতে পারেন আমাদের চিন্তার বাইরেই, খুব অপ্রত্যাশিতভাবেই বলতে পারেন যে ফ্যাসিবাদের যেভাবে পতন হয়ে গেল, তারপরে প্রশ্নটা তো সামনে আসলো কি হবে এরপরে। বোধহয় 2 দিনের মাথায় বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল, রক্তের দাগই শুকায়নি, এখনই ক্ষমতা যায়। আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আচ্ছা, তখন বিএনপি খুব ম্যাচুরিটির পরিচয় দিয়েছিল, অনেক দূরদর্শী। সেই জন্যে জানি না এইসব বুঝে শুনে বলেছিল কিনা, শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো সংস্কার করেনি, ভোট হয়েছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল, কত অভাবে পড়ে গেছিল, তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে। আর আমরা প্রফেসর ইউনুসের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন, আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরু ভাইয়ের কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবে চলছে। এইটা দিয়ে ভোট হবে, কতদূর ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাক্ষীকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট, এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? আমি প্রফেসর ইউনুসকে একদিন বললাম, যেদিন উনি আমাদের 8 নেতাকে ডেকেছিলেন, স্যার আপনি তো সবসময় জোর দিয়ে বলেন, ইউ আর সাচ এ সুইট টকার, ড্রিম ফোটাতে পারেন মানুষের মধ্যে, সবসময় উইথ কনফিডেন্স বলেন, যে কোনো প্রশ্নই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, এমন একটা নির্বাচন হবে সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখবে, এত সুন্দর ভোট বাংলাদেশে হয়। আপনার নিউজ বাম পাশে ছাপা হয়েছে, ডান পাশে রেহমান সোমার একটা ছাপা হয়েছে, নিউজ ডাবল কলাম। একটা সংস্কার এই পর্যন্ত সরকার করতে পারেনি। আমি আপনার সরাসরি ছাত্র, আমি প্রফেসর ইউনুসের ছাত্র, উনি আমাকে পড়িয়েছেন সরাসরি। আর শিক্ষক হিসেবে আমি রেহমান সোমারকে তো মানি, সবভাবেই তাকে মানি। আমি কোনটা বিশ্বাস করবো? মানুষ কাকে বিশ্বাস করবে? আমাদের ক্রাইসিস এখন কোনটা? আমি মনে করি ক্রাইসিস হলো হোল্ডিং অফ কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন। বাকি যাই বলছেন, এই যে তিতিবির খুব ভালো একটা আলোচনা করলেন না, এগুলো ভোটের পরে লাগবে। বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রধান একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে বলবেন যে একটা গণভোট হবে, এবং সেই গণভোটের ভিত্তিতে আমরা জুলাই সনদকে বৈধতা দেব। জুলাই সনদের বৈধতাই তো মূল প্রশ্ন। যদি সেটা দেওয়া যায় তাহলে তারপরে নির্বাচন হতে পারবে।
আমি আবারও বলি, আমরা গণভোটের বিপক্ষে ছিলাম, বিএনপিও কখনো গণভোটের পক্ষে বলেছে, সেরকম না। যারা এখন পিআর এর কথা বলছেন বা পিআর নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলছেন, তারা গণভোটের পক্ষে। সালাউদ্দিন সাহেব যখন বললেন যে গণভোট হতে পারে, শুধু একটা প্রশ্ন আছে, এটার মধ্যে তো অনেকগুলো ডিসেন্ট আছে, এই নোট অফ ডিসেন্ট নিয়ে কিভাবে ভোট হবে? জুলাই সনদের মধ্যে থেকে এগুলো তো বাদ দেওয়া যাবে না। উনি প্রস্তাব করলেন সবগুলোকে একটা প্যাকেজে না হোক, মানে যে ডিসেনশনগুলো আছে সেগুলো একটা প্যাকেজে, বাকিগুলো মিলে একটা টোটাল প্যাকেজ, তারপরে গণভোট হবে ইয়েস অর নো। ধরে নেন দিস ইজ ক্লোজ ফর নাও, ভোট হয়ে গেল, সংসদ বসলো, তখন এটা ওপেন করলে এর যত ডিসিশন আছে তার জন্য মেবি আর একটা দ্বিতীয় গণভোট করতে হবে, তাহলে মিটে যায়। এই প্রস্তাব দেওয়ার পরে আমি জামাতের কোন কোন নেতাদের সাথে কথা বলেছিলাম ওখানে, ওনারা সেই মুহূর্তে কোনো কমেন্ট দেননি। কিন্তু বিষয়টা হয়েছে, আমি এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য বলি, আপনি কি জুলাই সনদের রেকগনিশন চান? এটাই মেইন। এই অভ্যুত্থান হয়েছে, তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, তাদেরকে যথাযথ মর্যাদা দিতে চান, যুক্তিসঙ্গত সবকিছুই, এগুলোর একটা কনস্টিটিউশনাল এগ্রিমেন্টও দরকার, স্বীকৃতি দরকার, ঠিক আছে। কিন্তু আপনি তার পাশাপাশি যদি এখন বলেন না কনস্টিটিউশনাল অর্ডার তাদেরকে দিতে হবে, কনস্টিটিউশনাল অর্ডার কি এই অন্তর্বর্তী সরকার দিতে পারেন? আমি জানি যে এখন আমি যে কথাগুলো বলছি একটু জটিল করে হতে পারে, এই জন্য সহজ করে ফিরি আমি আপনাদের কাছে। এই অন্তর্বর্তী সরকার একটা কি বিপ্লবী সরকার যে তারা কনস্টিটিউশনাল অর্ডার দেবে? এই অন্তর্বর্তী সরকারটা কেমন? বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা 106 এর রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত। কিন্তু ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। তাহলে 106 দরকার লাগলো কেন? আপনি বিতর্কটা এইখানে আছে, এবং এটার জন্য যারা আজকে এই পিআর এর কথা বলছেন তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায় ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায় ভিত্তিতে যেহেতু হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো। একটা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার যদি নাও দেয়, তাহলে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি, গণভোটে গেলে এটার স্বীকৃতি হয়। বাকি যতগুলো ব্যাপার আমাদের এগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে, এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি বরঞ্চ বলি, আমি তো ভাই বিএনপি করি না, এবং এটাও বলি বিএনপি করবো না, মানে তাদের প্রতি বিদ্বেষ কেন? আমি আমার দল করি, আমার রাজনীতিতে আমার বিশ্বাস আছে, সেই বিবেচনা থেকে বিএনপি করি না। কিন্তু তারপরে আমি এটা বলবো, ধরেন মূল বিষয়টা অবিশ্বাস, আমরা বলেছি এই কাজ ক্ষমতায় যাবার পরই করব, অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, যেই আসবে তারা এই দায়িত্বগুলো পালন করবে, সবাই বলেছে, আমরা কাগজে সই করব। তারপরে আমরা যখন নির্বাচন করব, সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো, তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না। আমি তো বলতে পারি আপনি বিশ্বাস না করে করবেন না, আমি কি করব? আমি আপনার বিশ্বাস উৎপাদনের জন্য আর কি করতে পারি? কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাসের সংকট হয়, আপনারা বলেন কোন পদ্ধতিতে করলে বা কোন লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে, কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এইটাকে জাস্টিফাই করা যেতে পারে। আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। শাহজালাল, শাহজাহান, সুলতান, আব্দুল কাদের জিলানী, কাজী মাইনুদ্দিন চিশতিয়া। প্রকাশ্যে পথচারীর চুল কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আশোক বলছে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে আর কোনো নাগরিক এমন অবমাননা ও বেআইনি আচরণের শিকার না হন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় আশোক। এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারী চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছে। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং পাশাপাশি এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আশোক জানায়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২ জীবন ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ ৩৫ কারো প্রতি নিষ্ঠুর ও অমানবিক বা অবমাননা করা আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে জোর করে চুল কেটে দেয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার উপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। আশোক দৃঢ়ভাবে মনে করে, এ ধরনের ঘটনা বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তাই দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রাজধানী লালবাগে নজরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নজরুল আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। শুক্রবার বিকেল 4:30টার দিকে লালবাগের আর.এন.ডি রোডের জমজম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ। জানা গেছে, নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতি গ্রামের মৃত নবাব আলীর ছেলে। স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। নজরুল ইমামবাগ স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন। লালবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সিআইডি ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। শেখ হাসিনা তো মোটামুটি ভালোই কাজই করছে, খারাপ করছে না, ভালো কাজই করছে, কিন্তু কাজ করিয়া বেড়ে গেছে গা। হয়তো জনগণে বুঝাইতেছে না, বেড়ে গেছে গা। নির্বাচন হইলে তো লাভ নাই। সবাই তো একই জার্জির পকেট ভরার লাগিয়া, জার্জি বিদেশ যাওয়ার লাগে পাগল। সবাই খালি ঘুষের কাঙ্গালি, আর জনগণের পাশে যে দাঁড়াইবো এটা কেউ কাঙ্গালি নাই। যারা আমরা সাধারণ গরিব মানুষ, এরা লাগে কেউ আমরা দাঁড়ায়, আমরা 10 টাকার সহযোগিতা পাই না। আর যার বারাতি যাওয়ান যায়, সেই খালি টেকার কথা, ঘুষের কথা কয়। আমরা কাজ করলে খাইতে পারি না, কাজ করলে খাইতে পারি না। সবাইরই ঘুষ দিতে হয়, ছোট থেকে বড় লাগাতে করে সবাইরই ঘুষ দেওয়ার লাগে। না 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 না, এই জিনিসটাকে আপনারা সমর্থন করেন কেন? মনে হয় একটা ইন্ডিয়ান একটা ছবি দেখছিলাম, 7 দিনের একটা মন্ত্রী হয়েছিল। হ্যাঁ, এরকম যদি দুর্মুজি থাকতো তাহলে মনে হয় এই দেশ কন্ট্রোল হইতে পারলো। ফাটা কৃষ্ণের একটা ছবি দেখছিলাম, এরকম যদি দুর্মুজি থাকতো সবাই সাইজ হইল। জনগণের বুড়ে এমপি কিন্তু আমরা কহলে বাদ তাই না ওরা লাস্টে। সবাই বড় খালি পকেট ভরার লাগে তাহে, কিন্তু আমরা পাশে কেউ তাহে না। আমরা একটু সহযোগিতা পাইলে তো আমরা অনেক কিছু, কিন্তু আমরা তো সহযোগিতা পাই না। কিন্তু কিছু দিকে একটা কার্ডের লাগে গেলেও টেকা লাগে, একটা ওভার লাগে গেলেও টেকা লাগে, মেম্বারের টেকা দিতে হয়, যে কিনো জায়গার মাদেই এই অবস্থা। সবাই খালি ঘুষের কাঙ্গালি, আর জনগণের পাশে যে দাঁড়াইবো এটা কেউ কাঙ্গালি নাই। কাজ করলে খাইতে পারি, আর না কাজ করলে খাইতে পারি না, যে আমরা জি ফুতানি তো ফালতু হইব। নির্বাচন হইলে তো লাভ নাই। সবাই তো একই জার্জির পকেট ভরার লাগিয়া, জার্জি বিদেশ যাওয়ার লাগে পাগল। বউ লয়ে কিভাবে ভালো হয়ে থাকবো সেই চিন্তা করে খালি, আর জনগণের চিন্তা করে কেউ। শেখ হাসিনা তো মোটামুটি ভালোই কাজই করছে, খারাপ করছে না, ভালো কাজই করছে, কিন্তু কাজ করিয়া বেড়ে গেছে গা। হয়তো জনগণে বুঝাইতেছে না, বেড়ে গেছে গা। এই হলো হিসাব। অবশ্যই দুঃখ লাগে, মানুষের লাগে দুঃখ লাগতো না। খাওয়া এক ধরনের খাওয়াই লেখালি, দেশের লাগে তো কাজ করছে, দেশের লাগে কাজ করে যদি হ্যাঁ সুর হয়। সব বড় লোক লাগলে চারটান কাটতো আমাকে, সেই বেড়ে মুচতে দিতে হয়। কথা কম কোন সরকার মানে না, হাত মানে না, আল্লাহ রাসুল মানে না। ভালো হচ্ছে, দেশের কাজকর্ম করছে, এরপরে এই জিনিস সস্তা মস্তা খাই যাচ্ছি। আসতে তো জনগণে বালাই হবো, অহন তো খাইছি, আগে তো খাইছি। আমরা নিরপেক্ষ সব দলই সব। শেখ হাসিনা ক্ষমতাত গেলে কাম করে কেমন লাগবো, কালে দিয়ে গেলেও কাম করে কেমন লাগবো, আমরা কাম ছাড়া গতি নাই। আগে দেশ ডাক্তার পাইছি, যে সরকারি হাসপাতালে গেছি, জ্বর কাশি হয়েছে, বড়ি সরি গ্যাস আইসি দিচ্ছে। আমরা তো কোনো নেতা কর্মী না, বুঝছেন না, আমরা নেতা কর্মী না, আমরা কোনো দলও নাই, বুঝছেন না। আমরা যে দলাই এই দলেই, খালেদা জিয়াও ভালো, সবাই ভালো, আমরা লেগে সবাই ভালো। এগুলো আমরা গনার মানুষ, গনার আমার কথা বিশ্বাস করবো, উচিত কথা বিশ্বাস করতো না তো। হাসা কথা নাই কে, মিশা কথায় চলছে দুনিয়া, বুঝলেন, মিশা কথায় দুনিয়া চলছে।
হাসা কথার বাড়ি বউ অনেক হাসা কথা গেলে কনি খাইতে হয়, মাইর খাইতে হয়। স্বাধীনতা কোনটাই? তুই আমার বাঁচলে তো স্বাধীনতা দেখাই দিই তোরে নগদ স্বাধীনতা সাহস করতে কেমন হইব? বড় লোক লাগলে চারটার কাঁপতো আমাকে কথা কম কোন সেইরে বেড়ে মুত্যা দিতে হয়। সরকার মানে না, হাত মানে না, আল্লাহ রাসুল মানে না, সরকার নয় চন জোর জুলুম একটাতে বেয়া দিলেন দুনিয়া চাইরে গেছে গাই না এই দেশ নাই গা অন্তর সাথে আমাকে দুধের বাচ্চারে 2 বছর কেমনে পালে কর খারাপ লাগে 30 টাকা দিতেছে গালি দিতেছে। আমি জন্ম দিয়ে ভুল করে এসেছি ওই মেয়ের পাল্লায় বইরা আমার সমস্ত ফ্যামিলি, আমার বাপ চাচা, আমার দাদি সবাই আমার মাইরা খাইছে। আমার নানির 12 শতক জায়গা ফরিদপুরে সবকিছু আমার ঠকে গেছে সবাই। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আমার বউ 17 দিন করে ফ্লাইট ওই টাকার লুবি, ঠিক আছে? পরে কেমনে আনুন কিভাবে আনুন ওই নিজেও জানে না। মানুষ বিরিয়ানি দিয়ে দেয় ভাই, 60 পেন কেজি দিয়ে দেয়, জামা কাপড় দিয়ে দেয়, 50 টাকা 100 টাকা দিয়ে দেয়, এটা দিয়ে ওষুধ খাইতেছে। আমি রাস্তায় গামছা বিছায় ঘুমাই থাকি। আর আমার বউরে বাড়ি বানাইবো আর আমার জায়গা বেচে আমার বাপে খাইবো। সৌদি যাওয়ানোর আগে 17 দিনে আগে বলতেছে আমার মেডিকেলে 2000 টাকা দিয়া বলতে 17 দিন পরে আমার ফ্লাইট আমি চলে যেতেছি, আইসা আমি বাড়ি ঘর করে দিব। আমার হাত দেহে নেই, ঠিক আছে? আমি হাজার লাখ টাকা স্বর্ণের ঘর ছিল, ওর স্বর্ণের ঘর ছিল, ওর মা ভিক্ষা করে খাইতো, ওর বাবা মারা গেছে, 2টা ছেলে জন্ম দিছি। আমার থেকে দিয়ে নৌকা, গাড়ি, বাড়ি, হুন্ডা, ওইটা সেটা, গরু, ছাগল, বিদেশ গেছে, সমস্ত কিছু করছি। ওর মা মোহাম্মদপুর চাকরি করছে, ওই সৌদি গেছে, ওর বাইরে গুলিস্তান শহরে লাগাই দিছি। আর আমি একলা 2টা বাচ্চারা পালছি, একলা ঘুমুট ঢালাইছি, 2টা বাচ্চার রান্না বাড়া করে খাওয়াইয়া, একটা ছেলে, 2টা বাচ্চারে, শিশু বাচ্চারে, দুধের বাচ্চারে 2 বছর কেমনে পালে পর 2 বছর রাইতে 3টা বাজে মা করে ছিলেন দিচ্ছে উড়ায়া। সারা রাইতের ঘুম নাই, সারা দিনের ঘুম নাই। আমার ওর মাই কুফরি গালেনি করছে। বাচ্চা বড় হলো 8 বছর হইব আর ছোটটা 4 বছর। বাবা আব্বা কেউ কইতে না, বাবা কইছে 1000 কোটি বলা 1000 মহিলারে মা ডাক দিতে পারবো, কিন্তু তুই বাপ, তুই জন্ম দিচ্ছ পৃথিবীর কোনো কাঞ্চির বলারে বাপ ডাক দিতে পারবো না। তুই বাপ তোর ছিল কোন লাগবো না, পারবো পালু পারলে তুই যাবি দিয়া ফুদ লাগবো না, কানে খালি কবি তুই বাপ তোর পিছিয়ে চাইতে পারবো। ওই দিনটা দেখে আইসি আমার যার উষ্ঠা দেওয়াই করে দিচ্ছে। যোগাযোগ করে ওর মায় কুফরি করে উল্টা করে রাখছে। আর এখন প্রেমে লিপ্ত, ওরা দিয়ে প্রেম করতেছে না। আমি কোনো ডিভোর্স দিয়ে তালাক দিতে মানা করছে, কবিরা গুনাহ হয়। হ্যাঁ মাইনা নিয়ম মাফ করে দিব। আল্লাহ যদি মাফ করতে পারে, মন আল্লাহ পাক, তার মানুষে মাফ করতে পারব নাকি? উনি আমার সৃষ্টি করছে, উনি আমার মৃত্যু দিব। 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা দিয়ে আমার মারে 23 বছর ধরে মা ডাক দিতে পারি না। আমার মা 23 বছর ধরে মা গেছে। খারাপ লাগে 30 টাকা দিতেছে, গালি দিতেছে। আমি জন্ম দিয়ে ভুল করে এসেছি, ওই মেয়ের পাল্লায় বইরা আমি ভুল করে এসেছিলাম, ভালো হয়ে গেছিলাম গা। আমি এই সমস্ত জিনিস আমার বাড়ি ঘর, আমার বাপের 8 বছর আমি 500 টাকা দিয়ে সিট খেয়েছি, এই জন্য 40 লাখ টাকা নিয়ে আমার বাবা আমার টাকা দেয় না। তখন ওরা আমার বাসায় নিয়ে কি পানি খাইছে, কি করছে আল্লাহ জানে, আমি জানি না। আমি যদি পানি পড়া না খাই বা ওর মার ছেলে না করি, ওর মার আঙ্গল বন্ধ আছে নাপতের কবিরাজি করে, কি জায়গা জানি লঙ্কা ওইখানে ওনার সাথে লিঙ্কিং আছে। ওইখান থেকে ওই কবিরাজি করে আমার কিছু করছে। ওইটা আমি নৌকা পাইছি, আমি যে পোলা মিয়া গোষ্ঠীর পোলা জীবন আমি জাল পাইনি, নৌকা পাইয়া মাছ ধরে খাওয়াইছি, জাল মাইরা মাছ ধরে খাওয়াইছি। আমি রাইন্দা খাওয়াইছি ভাই, আমার দিয়ে ভাত তরকারি রাইন্দা খাওয়াইছি। ওইখানে চাল দিয়ে দিছে, মাছ তরকারি কেটে দিছে, আমি মাগি গোমূত্র রাইন্দা খাওয়াইছি। আমি জামা কাপড় দিয়ে দিছি, ধুইলে গোসল করাই দিছি, পায়ে ধুলে কেটে দিছে। আমি 2 শতাংশ জায়গা করুন, মার ভাইয়ের জায়গা আমি চাই না। আমি 5 শতাংশ জায়গা করুন, আপনি ঘর বানাইবেন, গরু ছাগলে আপনি আমি সুখে শান্তিতে খাবো। এই দুধের বাচ্চা আমি পালছি। ওর মা ঢাকা মোহাম্মদপুর চাকরি করে, ওর বাইরে গুলিস্তান লাগাই দিছি। আর ওরে ওই বিদেশ গেল। বাচ্চারা পোলা পাইন জানেন না, ভাত মাছ খাওয়াই লইব, আইসক্রিম আইলো, বাবা 5 টাকার আইসক্রিম কিনা দে, চকলেট দে, আব্বা এটা দে, ওইটা দে। ঘুমাইছি সারাদিন ঘুম নাই, 1-2 ঘন্টা ঘুম দিচ্ছি, উঠিয়া কইতেছে আব্বা আইসক্রিম আইছে কিনা দে, তারপর দিতাই না, উঠে দাম করে আর মারো। আরেক বেড়া 100 টাকা লিয়া, এই রাবিনা ভাই 1000 টাকা পাঠান, 7,000 দিয়ে তো বাজার করে লাইছি। এই বাচ্চি মামা 500 টাকা দিয়ে নেয়াজ কোটা ওরা মামার দোকান। যে বেটি 500 টাকা জীবন দেয় না, 4 মাসে 1 লাখ দেখতেছে, কথা বুঝেন নাই, কুফরি কালামি করছে। মায়ের মনে আমার কথা বললে আগুন জ্বলে যায়। আমার বোনে বুঝাইছে, দেখ ওই আইলে তোর বাড়ি ঘর বানাই দিব, গরু ছাগল করে দিব, পিয়াজ তুমি ওইটা নিয়ে আসছে বাচ্চা জেরিন নাম, ঠিক আছে? তারপরও আমি এই বাচ্চারে আমি মেয়ের মতো আব্বুকা আমার কমো যে আমার জায়গা 30 শতাংশ আছে আমার দাদার নামে, আমার বাপের নামে, সুন্দর করে বাড়ি ঘর বানাবো, কমো ওখানে ঘর বানাও, কেউ
মন্ত্রী, মিনিস্টার, এমপি, আর্মি, মেয়র, চেয়ারম্যান কেউ ঠেক দিতে পারবে। দেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতে প্রতিদিনই বাড়ছে পর্যটকের সংখ্যা। আগামী 1 অক্টোবর মহানবমী উপলক্ষে সরকারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন 2 অক্টোবর বিজয়া দশমী, এরপর টানা 2 দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরা পাচ্ছেন 4 দিনের টানা অবকাশ। এই ছুটি ঘিরেই সমুদ্র নগরীতে পর্যটকদের উপচে পড়া ভিড়। শুক্রবারের সাপ্তাহিক ছুটি উপলক্ষে কলাতলী, লাবণী ও সুগন্ধা পয়েন্টে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত ছিল কক্সবাজার। কক্সবাজার দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। সুযোগ পেলে এখানে চলে আসেন পর্যটকরা। পরিবারের সবাই মিলে আনন্দ করেন। হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতি জানিয়েছে ইতোমধ্যে প্রায় সব হোটেলেই অগ্রিম বুকিং সম্পন্ন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দেয়া নির্দেশনা বাস্তবায়নে হোটেল কর্তৃপক্ষ সতর্ক। তবে এ সময় সমুদ্র বেশ উত্তাল। সাগরে সংকেত জারি থাকায় সৈকতে গোসলের ক্ষেত্রে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সি সেফ লাইফ গার্ড। মাঠ কর্মকর্তারা জানান, সমুদ্রে গুপ্তখাল তৈরি হয়েছে। লাল পতাকা টাঙানো স্থানে নামতে হলে অবশ্যই লাইফগার্ডদের পরামর্শ নিতে হবে। অতি উৎসাহে কেউ ঝুঁকি নেবেন না। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ নজরদারির কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, চলতি পর্যটন মৌসুমে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে। কেউ যাতে কোনো ভোগান্তিতে না পড়েন সেদিকেও নজর রাখা হয়েছে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে পূজা স্পেশাল নামে চালু করেছে 4 জোড়া বিশেষ ট্রেন। এর মধ্যে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ঢাকা কক্সবাজার রুটে থাকবে 3 জোড়া এবং ঢাকা চট্টগ্রাম রুটে চলবে 1 জোড়া ট্রেন। ফলে টানা ছুটিকে ঘিরে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের মিলন মেলা। তবে আনন্দযাত্রার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন সতর্কতা ও দায়িত্বশীলতা।